আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ 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 আমরাও ভালো আছি এবং আপনারা যেন সবসময় ভালো থাকেন, আপনাদের ভবিষ্যৎ যেন খুব সুন্দর হয়, গোছানো হয়, পরিপাটি হয় এবং উত্তম একটা রিজিকের ব্যবস্থা হয়। আর সেই রিজিকের সন্ধানে যেন আমরা আপনাদেরকে একটু হলেও সাহায্য করতে পারি। আর সেই জন্যই কিন্তু আমরা প্রতি রাতে চলে আসি ঠিক 9টা মানে 9:30 অথবা 10টার দিকে। তো যাই হোক, আজকে কিন্তু খুবই অ্যামেজিং একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকে আমরা সকল চাকরি পরীক্ষার জন্য বাছাইকৃত গুরুত্বপূর্ণ যে 200টি প্রশ্ন সমাধান রয়েছে আমাদের, সেটা কিন্তু আজকে পার্ট 7। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের অনেক ভালো লাগবে। ইভেন আজকের এই ক্লাস থেকে অনেক বেশি পরিমাণে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রতিদিনের মতো একটাই কাজ, আপনাদের শুধু আমাদেরকে একটু সাপোর্ট দিবেন, একটু ভালোবাসা দিবেন আর কষ্ট করে একটু শেয়ার করে দিবেন। কারণ আপনার এই একটা শেয়ারের কারণে আপনার ফেসবুক লিস্টে থাকা শত শত হাজার হাজার বন্ধু অথবা বান্ধবীর কাছে অথবা আপনার শুভাকাঙ্ক্ষীর কাছে অথবা বড় অথবা ছোট ভাই বোনদের কাছে পৌঁছে যাবে আর তারা সবাই ক্লাসটা দেখে কিন্তু উপকৃত হইতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা দেরি করবো না প্রিয় ভাই বোন, আমার সবাই শেয়ার করে লিখে দিব। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিই। আপনারা হয়তো লাইভের বেশিরভাগ সময়টা দেখেন, মানে শুরুর সময়টা দেখেন যে আমার মাথাটা নিচের দিকেই থাকে, আমার মাথাটা কিন্তু আসলে এই দিকে থাকে। আমি কিন্তু আসলে শেয়ার করতে থাকি, এই জন্য চাইলেও মাথা উঠাইতে পারি না। তো যাই হোক, আমি নিজেও কিন্তু শেয়ার করে দিই যেন আমার পরিচিত অথবা আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদের মধ্যে কেউ যদি থাকে যে চাকরি প্রিপারেশন নিচ্ছে, তারা যেন ক্লাসটি দেখতে পারে এবং উপকৃত হইতে পারে। ঠিক আছে ইনশাল্লাহ। এই তো গুড, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। সত্যি বলছি, আপনাদের ক্লাস নিতে এই জন্যই এত ভালো লাগে এবং মন চায় প্রতিদিন ক্লাস নেই। যদিও আমি আসলে প্রতিদিন সুযোগ পাই না। নাসির স্যার এসে হামলা করে, উনি বলে না আমি বাংলা পড়াবো। মমিনুল স্যার এসে হামলা করে, উনি বলে আমি ম্যাথ পড়াবো। তো যাই হোক, তবে আমার মন চায় যে আমি প্রতিদিন ক্লাস নেই, আমার ভাই বোনদেরকে প্রতিদিন আমি কিছু না কিছু শিখাই। কারণ আপনাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনারা কথা শোনেন। শেয়ার করতে বললে সবাই শেয়ার করে ডান লিখে দেন, শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। মেনশন করতে বললে সবাই মেনশন করেন। কমেন্টে যদি একটা কিছু লিখতে বলি যে প্রিয় ভাই বোন আমার এটা গুরুত্বপূর্ণ, সবাই লিখে রাখেন, আপনারা সবাই লিখে দেন। এই জিনিসটা খুবই ভালো লাগে। মানে আমি জাস্ট আপনাদের প্রতি জাস্ট এই বিষয়টার জন্য হইলেও কৃতজ্ঞ যে আপনারা আসলে কথা শোনেন। অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এত এত বেশি শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। এখনো পর্যন্ত যারা শেয়ার করে নাই, মেহেরবানি করে অবশ্যই শেয়ার করে দিব। কারণ কেন শেয়ার করব? কারণ শেয়ার করলে যেটা হবে, আপনার যদি কখনো মনে হয় ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, একবার একটু রিভিশন দিই, আপনি চাইলে ক্লাসটা দেখতে পারবেন আপনার প্রোফাইলে গেলে। আর যদি শেয়ার করে না রাখেন, সেক্ষেত্রে আপনার যদি মন চায়ও ক্লাসটা দেখতে, হয়তো আর ক্লাসটা খুঁজে পাবেন না। কারণ আমাদের জব মেডিসিন পেজে তো প্রতিদিনই ক্লাস হয়। তো শত শত হাজার হাজার ক্লাসের মাঝখানে দেখবেন যে ক্লাসটা হারায় গেছে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমরা যেখান থেকে ক্লাসটি দেখছি, যখনই কোনো ক্লাস দেখবো অবশ্যই সেটা শেয়ার করে দিব। শেয়ার করেছি সবাই প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন গুড। এই তো সবাই শেয়ার করে দিয়েছেন, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। সবাই একটু মেনশন করে দিই, আমাদের যারা পরিচিত আছে তাদেরকে একটু মেনশন করে দিই। এবং অবশ্যই আমরা যেটা করব, রিয়াকশন ইউজ করব। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট দিই না, বলেন লাভ রিয়েক্ট দেই, লাইক রিয়েক্ট দেই। তো আমাদের ক্লাসটা তো আপনারা লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চা দেন, কিন্তু রিয়াকশন ইউজ করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। রিয়াকশন ইউজ করলে ক্লাসের রিচ বেড়ে যায়, অর্থাৎ যারা স্টুডেন্ট তাদের কাছে কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি ক্লাসটা পৌঁছে দিবে। ফেসবুক অটোমেটিক্যালি যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী চাকরি প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে ক্লাসটা পৌঁছে দিবে। আমরা কিন্তু দেরি করবো না প্রিয় ভাই বোন আমার, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব। সবাই শেয়ার করে দেন। গুড। অলরেডি আমাদের 2 মিনিট 3 মিনিট হয়ে গিয়েছে। আমরা সবসময় চেষ্টা করবো 2 থেকে 3 মিনিটের মাথায় যেন আমরা ক্লাসটা শুরু করতে পারি। এই তো গুড। কামাল শেয়ার করে ডান লিখে দিয়েছেন, শাহজালাল শেয়ার করে ডান লিখে দিয়েছেন, সবাই শেয়ার ডান। রাউজাতুল আরি শেয়ার করে ডান লিখে দিয়েছেন, গুড। এই তো চৈতি শেয়ার করে ডান লিখেছেন, শিহাব ভাইয়া, উম্মে জামিলা, অনেক সুন্দর নাম মাশাআল্লাহ। রেজওয়ানা পারভিন রাখি শেয়ার করে ডান লিখেছেন, সিফাত গুড। শেয়ার করে ডান তো লিখেছেন, আবার লিখেছেন আলহামদুলিল্লাহ শেয়ার ডান, বাহ অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান শেয়ার ডান। এই তো গুড, আপনারা তো ভালো। হ্যাঁ হ্যাঁ হ্ঁ, সবাই সবাই দ্রুত দ্রুত আমরা প্রিয় ভাই বোন আমার ক্লাস শুরু করে দিব 10 সেকেন্ডের মধ্যে। 10 9 8 7 6 5 4 3 2 1 0। আমরা এখনই শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় সুন্দর আল্লাহ তাআলার নামে। ওকে, আজকে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন, যেগুলো বিগত বছরে অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এবং একটা বিষয় আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা হচ্ছে আমরা অনেকেই মনে করি যে ভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো আমাদের জন্য দরকার নেই। কেন? আমি তো স্যার প্রাইমারি পরীক্ষা দিব, আমি তো স্যার বিসিএস দিব, স্যার আমি তো নিবন্ধন পরীক্ষা দিব, স্যার আমি তো 10 থেকে 20 গ্রেড পরীক্ষা দিব, আমার কি ভার্সিটির প্রশ্নগুলো পড়া দরকার আছে? না প্রিয় ভাই বোন আমার, কখনোই ইংরেজির প্রশ্নকে ভার্সিটির প্রশ্ন বলা ঠিক না। কেন? ভার্সিটির ইংরেজি বলতে কোনো কিছু নাই। আপনি দেখেন ক্লাস 1-এ বলেন, 2-এ বলেন, 3-তে বলেন, তখনও পার্টস অফ স্পিচ ছিল। এখনও কিন্তু আপনি অনার্স মাস্টার শেষ করে ফেলেছেন চাকরি বাজারে, এখনও কিন্তু এটার নাম পার্টস অফ স্পিচ, এখন কিন্তু এটাকে বলে না পোর্ট অফ স্পিচ।
তখনও আপনি যখন ক্লাস 2-3-তে ছিলেন আর্টিকেল ছিল, এখন কিন্তু বলে না উটিকেল। অ্যাডমিশন টেস্টে কি বলে উটিকেল, অথবা অনার্স শেষ হলে আপনি যে চাকরি প্রস্তুতি নিচ্ছেন ওখানে কি বলা হয় উটিকেল, এখনও আর্টিকেল। তার মানে সেম জিনিসটাই কিন্তু ছোটবেলা থেকে আপনাকে পড়ানো হচ্ছে। কোনোভাবে যদি সম্ভব হয় একবার আপনি ভালো করে পড়তে পারেন, সারা জীবন কিন্তু আপনাকে আর কেউ আটকাতে পারবে না। এই জন্য আজকের এই ক্লাস আমি আবার বলছি সবার জন্য। ইংরেজির কখনো বলবেন না যে অমুকের ইংলিশ তমুকের ইংলিশ। আরে ভাই, বিসিএস এর কোনো ইংলিশ আছে নাকি? প্রাইমারির কোনো ইংরেজি আছে নাকি? ইংরেজি সবার জন্য। আপনি পার্সপিসিস পারেন মানে যে কোনো পরীক্ষা আসলে পারবেন। আপনি টেন্স পারেন, ভয়েস পারেন, ন্যারেশন পারেন, মানে যে কোনো পরীক্ষা আসলে পারবেন। এই জন্য কখনো বলবেন না যে অমুকের ইংলিশ তমুকের ইংলিশ। আজকে কেন আমি ক্লাস করবো? আজকে তো প্রাইমারি প্রশ্ন সলভ হচ্ছে, আচ্ছা তো বিসিএস এর প্রশ্ন সলভ হচ্ছে, আজকে আমি কেন ক্লাস করবো? এটা কখনো বলা যাবে না। আমি কিন্তু অনেক দিন ধরে এটা আপনাদের মধ্যে প্রতিষ্ঠা করার ট্রাই করতেছি যে সবসময় বলবেন আমার ইংলিশ। যে বলতে পারবেন আমার ইংলিশ, সে জীবনে কিছু করতে পারবেন ইনশাআল্লাহ, অর্থাৎ ইংরেজি দিয়ে। হ্যাঁ, বলবেন কোনোদিন বলবেন যে অমুকের ইংলিশ তমুকের ইংলিশ, বিসিএস এর ইংলিশ, প্রাইমারি ইংলিশ, না বলবেন আমার ইংলিশ। বলেন, যারা বলতে পারবেন আমার ইংলিশ তারা কিছু করতে পারেন। গুড, সবাই গুড, বলেন আমার ইংলিশ, মন থেকে বলেন আমার ইংলিশ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস কার জন্য? আমার জন্য। যে বিসিএস দিবেন তার জন্য, প্রাইমারি দিবেন, নিবন্ধন দিবেন, দর্শক বিশ্বমগেট, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, আইএলটিএস, জিমেট, জিআরই, স্যাট, টোয়েফেল, সবার জন্য বেসিক ক্লাসগুলো সবার জন্য। ওকে ফাইন, চলেন আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওকে ফাইন। Price have been increased by dash 30%. ওকে, এইটা আসছিল খুলনা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আমি আগেই বলে নিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সেম প্রশ্নগুলো যেগুলো ভার্সিটিতে আসে সেই প্রশ্নগুলো আবার চাকরি পরীক্ষায় আসে, কিন্তু আপনারা দাম দিতে চান না। মনে করেন ভার্সিটির প্রশ্ন দূর, এটা আমার কি পড়া লাগবে, আমি তো চাকরি পরীক্ষা দিব। দেখেন তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যেটা 16-17 সালে আসছিল সেই প্রশ্নটাই গত বছর, একেবারে বেশি দিন আগে না কিন্তু, গত বছরে মানে 23 সাল, মানে 6 মাস আগে এই প্রশ্নটাই আসছিল। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন কি হবে আনসার? দ্রুত দ্রুত, এখনো যারা শেয়ার করেনি সবাই শেয়ার করে ডান লিখে দেই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দেই। শেয়ার ডান। গুড। প্রাইস হ্যাভ বিন ইনক্রিজড বাই 300%, অর্থাৎ দামটা 300% বৃদ্ধি পেয়েছে। 300%-এর মতো কি করেছে? বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে পার্সেন্ট, এই পার্সেন্ট দিয়ে কি বোঝায় বলেন তো ভাইয়া? পরিমাণ। কি বোঝায়? পরিমাণ। এখন প্রশ্ন হচ্ছে, দেখেন আমরা জানি এইখানে ডিটারমাইনারগুলো করবেন, যখনই দেখবেন ভাই অপশনে ডিটারমাইনার রয়েছে, এই ডিটারমাইনারগুলো ব্যবহার করার একটা সিস্টেম রয়েছে। যদি আনকাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে এক ধরনের ডিটারমাইনার, যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে এক ধরনের ডিটারমাইনার। এই জন্য অবশ্যই খেয়াল করে দেখতে হবে আগে পরে কোন ধরনের নাউন আছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখানটা ডিটারমাইনারগুলো আছে। এখন প্রশ্ন হচ্ছে ডিটারমাইনারে আমরা না থাকি, আমরা দেখবো এখানে কি ধরনের কি আছে নাউনটা। এই পার্সেন্ট কি বলেন? কাউন্টেবল না আনকাউন্টেবল? এই পার্সেন্ট হচ্ছে ভাই একটা পরিমাণ বোঝায়। পার্সেন্ট দিয়ে কি বোঝায়? পরিমাণ বোঝায়। আর পরিমাণ বোঝানোর জন্য কখনোই মেনি ব্যবহার করা যায় না, কখনোই মেনি ব্যবহার করা কি যায় না। সো মেনি হবে না, মেনি হবে না। ফিউ ব্যবহার করা যায় না, কারণ ফিউ ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের সাথে। সংখ্যার ক্ষেত্রে ফিউ ব্যবহৃত হয়, সংখ্যার ক্ষেত্রে কি হয়? ফিউ ব্যবহৃত হয়। মেনি ব্যবহৃত হয় কোথায় ভাইয়া? সংখ্যার ক্ষেত্রে অথবা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। সো এটাও হবে না। মাছ পরিমাণের সাথে ব্যবহৃত হয়, কিন্তু এইখানটাতে সো মাছ এটা যাচ্ছে না। সো মাচ এখানে অর্থপূর্ণ হচ্ছে না, মিনিংফুল হচ্ছে না। সো মাচ এখানে কোনো অর্থই ক্রিয়েট করছে না। প্রাইস হ্যাভ বিন ইনক্রিজড বাই অ্যাজ মাচ অ্যাজ 300%, অর্থাৎ দাম 300 গুণ অথবা 300%-এর মতো বৃদ্ধি পেয়েছে। তার মানে এটাও বলা যাবে না, নিঃসন্দেহে আনসার হবে এ। আমি যেটা দেখানোর জন্য আজকের এই প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে ভাই এটা, যেই প্রশ্নটা খুলনা মানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল 16-17 সালে, এই প্রশ্নটা কিন্তু গত বছর স্যাররা দিয়েছে। ইভেন বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, আপনারা যদি একটু বিশ্বাস করেন, ঢাকা ইউনিভার্সিটি অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে রিনিউড বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে, বিশেষ করে বিগত 5 বছর আগের যে প্রশ্নগুলো রয়েছে, ওই প্রশ্নগুলো থেকে অনেক প্রশ্ন চাকরি পরীক্ষা রিপিট হয়। এই জন্য আমরা আপনাদেরকে বলি, আপনি যখন চাকরি প্রস্তুতি নেবেন, প্রথমত আপনার বিসিএস, তারপর হচ্ছে প্রাইমারি, তারপর হচ্ছে নিবন্ধন এবং নন ক্যাডার যে প্রশ্নগুলো রয়েছে অথবা 10 থেকে 20 গ্রেডের যে প্রশ্নগুলো রয়েছে, এই বিগত বছরের প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে পড়বেন, প্রথম কাজ। 2 নম্বরের কাজ হচ্ছে ভাইয়া ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো রয়েছে, ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো, সেগুলো আপনি পড়বেন। যদি সব ইউনিভার্সিটি পড়া সম্ভব না হয়, শুধু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো খুব ভালো মতো আপনি বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন আপনি ব্যাখ্যা সহকারে পড়বেন। বিশ্বাস করেন, আপনি যদি এইটুকু বাসায়ও পড়েন, কথার কথা আমার কোর্স না করেন, আমাদের কোচিংয়ে ভর্তি না হন, কোথাও না পড়েন, শুধু যদি এইটুকু যদি আপনি ভালো মতো ব্যাখ্যা সহকারে পড়তে পারেন, আমি ড্যাম শিওর বলতে পারি ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় যদি গ্রামারে 20টা প্রশ্ন আসে, আপনি চোখ বন্ধ করে 18টা অনায়াসে পারবেন ইনশাআল্লাহ। চোখ বন্ধ করে পারবেন ইনশাআল্লাহ। এর কথা বলছেন কি না? এই জন্য এই প্রশ্নগুলো এত বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, পরের প্রশ্নটা দেখি আমরা। হি হ্যাজ অ্যাবোরেন্স ড্যাশ ওয়ার।
দেখেন তো জে ইউ মানে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আর JNU মানে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। তো জগন্নাথ ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা আসছিল 10-11 সালে, সেই প্রশ্নটাই আসছে 2022 সালে জুনিয়র অডিটরে, এবং সেই একই প্রশ্ন প্রাণী সম্পদ অধিদপ্তরে আসছে 2023 সালে। দেখেন তো দেখা যায় নাকি ভাইয়া? দেখা যায়? একটু জানান, আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যায়? সুন্দর লাগে না আজকে? আচ্ছা, ওই যে কালো, বলেন দেখা যায়? দেখা যায়? বলেন দেখি কে পারে এটা, দ্রুত। অ্যাভারেন্স কি হবে? অ্যাভারেন্স মানে ঘৃণা ভাই, ঘৃণা। অ্যাভারেন্স মানে হচ্ছে ভাই ঘৃণা। হ্যাঁ, ঘৃণা, এক্স্যাক্টলি। গুড, দ্রুত দ্রুত দেখি কে পারে এটা। 2 বলছেন, 4 বলছেন, ইন বলছেন, অফ বলছেন, সবগুলোই কি হবে পাগলা? হ্যাঁ, সবগুলোই যদি হয়, একটা প্রশ্নের উত্তর যদি 4টাই অপশন হয়, হ্যাঁ, আপনারা হয়তো চিন্তা করতেছেন দূর 4টাই বলি, কোনো না কোনো একটা তো হবেই। হ্যাঁ, 4টাই বলি, কোনো না কোনো একটা তো হবেই, তাই? বলেন দ্রুত দ্রুত, কোনটা হবে? আচ্ছা, দেখেন এই প্রশ্নটা আমাদের যারা প্রশ্নকর্তা রয়েছেন, আমাদের যারা প্রশ্নকর্তা মানে যারা প্রশ্ন বানান, প্রশ্ন মেকার অথবা কোয়েশ্চেন মেকার, তারা এই প্রশ্নটাতে একটা ভুল করেছেন। সেই ভুলটা হচ্ছে ভাইয়া, বলেন কি ভুল বলতে পারবেন? এই প্রশ্নতে একটা ভুল করেছেন ওনারা। এই প্রশ্নটা সেট করার সময় ওনারা একটা ভুল করেছেন, আর সেই ভুলটা হচ্ছে ভাইয়া এখানটাতে একটা, এই যে অ্যাভারেন্সের আগে একটা আর্টিকেল হবে এন, কিন্তু এই আর্টিকেলটা ওনারা দিতে ভুলে গিয়েছেন। তো যাই হোক, এই প্রশ্নটা আমাদের এমন অনেক প্রশ্ন আছে যেই প্রশ্নগুলো প্রশ্নকর্তারা ভুল করে থাকেন। ভুল করেন না, ইচ্ছা করে ভুল করেন, আল্লাহই ভালো জানেন। এটা ওনাদের কি বলে, অসতর্কতার ভুল নাকি ল্যাক অফ নলেজ, ওনারা ভালো জানেন, কিন্তু ভুল করেন। যাই হোক, তাহলে হি হ্যাজ অ্যান অ্যাভারেন্স অফ ওয়ার, হি হ্যাজ অ্যান অ্যাভারেন্স অফ ওয়ার, হি হ্যাজ অ্যান অ্যাভারেন্স অফ ওয়ার, হি হ্যাজ অ্যান অ্যাভারেন্স অফ ওয়ার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রশ্নটা জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল, সেই একই প্রশ্ন জুনিয়র অডিটর পরীক্ষা, মানে কিন্তু খুব কি বলবো, মানে রিনিউড একটা পরীক্ষা। হ্যাঁ, তো এই অডিটর পরীক্ষা 22 সালে আসছে, এবং সেম প্রশ্নটাই আবার 23 সালেও আসছে। আপনি 24 সালে আসবে না তার কি গ্যারান্টি আছে? আমি জানি না আমার কথা বুঝতেছেন কিনা, আমার সাথে রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার। এটা 22 সালে আসছে, এটা 23 সালে আসছে, এই প্রশ্নটা যে 24 সালে আসবে না তার গ্যারান্টি কে দিতে পারবেন? তার মানে এটা আবারও আসতে পারে। আর আমি বেসিক্যালি চেষ্টা করি যে সবসময় ওই প্রশ্নগুলো সিলেক্ট করার জন্য যেগুলো প্রচুর আসে, বারবার পরীক্ষায় আসছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই যদি মনোযোগ দিয়ে কোনোভাবে শেষ পর্যন্ত করতে পারেন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এমন অনেক কিছু শিখতে পারেন যেটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। 2 আছে স্যার। ভাইয়া বইয়ে তো অনেক কিছুই আছে, বইয়ের কথা বলে লাভ নাই। হ্যাঁ, আমাদের বইয়ে অনেক রকমের আনসার থাকতে পারে, অসুবিধা নেই। তো যাই হোক, এটা এখানে অফ হবে। হি হ্যাজ অ্যান অ্যাভারেন্স অফ ওয়ার, হি হ্যাজ অ্যান অ্যাভারেন্স অফ ওয়ার, হি হ্যাজ অ্যান অ্যাভারেন্স অফ ওয়ার, এক্স্যাক্টলি। আনসার হবে কি ভাইয়া? অফ। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে ওয়ার মানে তো আমরা সবাই জানেন অলরেডি, ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। আর এখানে এই বাক্যের অর্থ হচ্ছে তার যুদ্ধের প্রতি তীব্র ঘৃণা আছে, এরকম কিছু মিন করে। তীব্র ঘৃণা আছে, তার যুদ্ধের প্রতি তীব্র ঘৃণা আছে, এরকম মিন করে। তার যুদ্ধের প্রতি কি আছে বলেন তো? তীব্র ঘৃণা আছে। তাহলে হি হ্যাজ অ্যান অ্যাভারেন্স অফ ওয়ার, তার যুদ্ধের প্রতি তীব্র ঘৃণা আছে, তার যুদ্ধের প্রতি তীব্র ঘৃণা আছে। ক্লিয়ার? সবাই কি কষ্ট করে একটু অ্যাভারেন্স অফটা লিখে দেন প্লিজ প্রিয় ভাই বোন আমার। লিখলে মনে থাকে, যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই লিখে দিই কমেন্টে। গুড। এই তো সবাই লিখে দেন অফ। গুড, সবাই লিখে দেন। ওকে ফাইন। ইউ শুড অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অফ হোস্টেল। তুমি হোস্টেলে থাকতে চাও, ভালো কথা, কিন্তু হোস্টেলের রুলস তোমাকে মানতে হবে। হ্যাঁ, হয় কিনা বলেন? আপনি যদি হোস্টেলে থাকতে চান, হোস্টেলের রুলস মানতে হবে। সো বিশেষ করে ইউনিভার্সিটি হোস্টেলে থাকতে হলে আপনাকে কি যেন বলে, এগুলো কি যেন বলে, ওই যে আপনার ওই যে মিছিল মিটিংয়ে যাওয়াটাকে কি যেন বলে। যাই হোক, আপনাকে কিন্তু মিছিল মিটিংয়ে যাইতে হবে, আপনাকে হোটেলের রুলস রেগুলেশন মানতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আর কি। বুঝছেন ব্যাপারটা? হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যাভয়েডের পরে বাই হয়। থ্যাংক ইউ সো মাচ, আপনি ভালোই তো পারেন। হ্যাঁ, অ্যাভয়েডের পরে বাই হয়, অ্যাভয়েড বাই। এই যে অ্যাভয়েড বাই মানে হচ্ছে এই দেখেন, অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা। মেনে চলা। তাহলে আপনি যদি ভাই এই হোস্টেলে থাকতে চান, ইফ ইউ ওয়ান্ট টু স্টে দিস হোস্টেল, ইউ হ্যাভ টু অ্যাভয়েড বাই দিস রুলস অফ দ্য হোস্টেল। আপনি যদি এখানে থাকতে চান, এই হোস্টেলে থাকতে চাও, তাহলে ভাইয়া তোমাকে প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রামে যেতে হবে। হ্যাঁ, তাই বলে না? হ্যাঁ, নাইলে কিন্তু হোস্টেলে থাকতে পারবে না, এটা হোস্টেলের সিস্টেমই এমন। যাই হোক, তো এই অ্যাভয়েড বাই মানে হচ্ছে মেনে চলা, এবং এই অ্যাভয়েড বাই শব্দটা প্রচুর আসে পরীক্ষায়, প্রচুর। কিছু প্রিপোজিশন আসে বারবার আসে, বিসিএসে আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, 10-20 গ্রেডে আসে। তার মধ্যে এইটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, এটা প্রচুর আসে। এবং আরও আছে, খেয়াল করে দেখেন কিছু, এই যে অ্যাডমিট, এই অ্যাডমিট অফ, এই প্রিপোজিশনটা প্রচুর আসে, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন। তারপরে শোর অফ, এগুলো প্রচুর আসে, শোর অফ। তারপরে এশিওর অফ, এটা প্রচুর আসে। তারপরে ডিভয়েড অফ,
ডি বয় বিওয়াইডি, আচ্ছা ডিবয়েড অফ এটা প্রচুর আসে, তারপরে বয়েড অফ বিওয়াইডি বয়েড অফ এটা প্রচুর আসে, কনফিডেন্ট অফ একটু লিখে রাখেন, কনফিডেন্ট অফ এগুলো প্রচুর আসে প্রচুর আসে। তাহলে এডমিট অফ, শোর অফ, তারপরে এশিওর অফ, আরেকটা আছে এনশিওর অফ, এনশিওর এগুলো প্রচুর আসে। এনশিওর, তারপর হচ্ছে ভাই যে ডিবয়েড অফ, তারপর হচ্ছে বয়েড অফ আর কনফিডেন্ট অফ, এগুলো প্রচুর আসে। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন, আমার সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ প্রচুর আসে। কিছু প্রিভিশন আছে যেগুলো বারবার আসে। আজকে আমার হোস্টেলে মিটিং চলতেছে কিন্তু আমি নিয়ম না মেনে ক্লাস করতেছি, গুড, গুড, ভালো করছেন। তাহলে হোস্টেলের নিয়ম কিন্তু মানতে হবে হোস্টেলে থাকতে হইলে। যাই হোক, তাহলে অ্যাবার্ডের পরে বাই হবে, এখানে অ্যাবার্ডের পরে কি হবে, বাই হবে। তারপর দেখেন ভাইয়া, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। ও যেটা দেখাতে যাচ্ছিলাম, এই যে দেখেন এই প্রশ্নটা কিন্তু ভাইয়া সাস্টে আসছিল, মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 10-11 সালে। এই প্রশ্নটাই আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল 19-20 সালে, এবং সেম প্রশ্নটাই 2023 সালে আসছে ভাইয়া। খেয়াল করে দেখেন আমরা যতগুলো প্রশ্ন নিয়েছি, 24 সাল তো এখনো শেষ হয়নি, আর 24 সালের সকল পরীক্ষা এখনো শেষ হয়নি। 24 সালে যখন সকল পরীক্ষা শেষ হয়ে যাবে, 25 সালে গিয়ে আবার আমি যখন ক্লাস নেবো, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে ইনশাল্লাহ, তখন আমি দেখাবো আবার 24 সালে এই প্রশ্নগুলো আবার আসছে। ভাইয়ের কথা বুঝতেছেন কিনা? এই প্রশ্নটাই আসতে হবে জরুরি না, মানে এই টাইপের প্রশ্নগুলো আসে। দেখছেন 23 সালে আসছে, যেগুলো ভার্সিটিতে আসছিল। এই জন্য ভার্সিটির প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্যার এগুলো কি 19 নিবন্ধনের সিটে আছে? সিটে কেন থাকবে এগুলো? আচ্ছা, তারপর দেখেন ভাইয়া পরের প্রশ্ন যেটা বলতে চাচ্ছিলাম, এই দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা আসছে 2016-17 সালে, আপনারা তো অ্যাভয়েড করছেন, কেন দূর, এটা ভার্সিটির প্রশ্ন, এটা কেমন লাগবো, এই মনে করা অ্যাভয়েড করছেন। দেখেন এই প্রশ্নটাই ভাই 41-24 আসছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নটা আবার দেখেন 23 সালে, মানে 2023 সালে, মানে গত বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালকে আসছে। এবং এই ধরনের একটা প্রশ্ন প্রায় প্রতি বছরই আসে। এখানে যাই হোক, এখানে তো আল্লাহর রহমতে একটা ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডটা ভাইয়া সিঙ্গুলার প্লুরাল সেম, অর্থাৎ সিঙ্গুলার যা প্লুরালতা, এমন অনেকগুলো ওয়ার্ড আছে। যেমন ধরেন এয়ারক্রাফট, আমি লিখে দিচ্ছি প্লিজ, এয়ারক্রাফট, তারপরে ধরেন ডিয়ার, তারপর হচ্ছে ভাই শিপ, তারপর হচ্ছে ভাই ফিশ, তারপর হচ্ছে ভাই থাউজেন্ড, হান্ড্রেড, তারপর হচ্ছে ভাই ডজন, তারপর হচ্ছে স্কোর। এই যে ওয়ার্ডসগুলা খেয়াল করে দেখেন ভাই, এয়ারক্রাফট, ডিয়ার, শিপ, ফিশ, থাউজেন্ড, হান্ড্রেড, ডজন, স্কোর, এই জিনিসগুলা ভাইয়া সিঙ্গুলার যা প্লুরালতা। আমি একটু সহজ করে যদি বুঝাই, যেমন ধরেন আমি যদি বলি কথা এ বয়, ওকে ফাইন বয়, কিন্তু ভাইয়া যদি এখানে বয়েস মানে কি বলে টু বলি, আমি যদি বলি কথা টু, সেক্ষেত্রে কিন্তু বয় বলতে পারবো না, আমাকে বয়েস বলতে হবে। ব্যাপারটা এমন কিনা বলেন? ইয়েস। কিন্তু ভাইয়া এই ওয়ার্ডসগুলো এমন, এগুলোর সিঙ্গুলার যা প্লুরাল লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এটা পরীক্ষা আসছে, এটা বিসিএসে আসছে, এটা আসছে, এই যে থাউজেন্ড আসে, হান্ড্রেড আসে, ডজন আসে, স্কোয়ার আসে, এগুলো প্রতি বছর আসে। আবার আসবে সামনে যদি এমন কোনো ওয়ার্ড আসে যেটার সিঙ্গুলার প্লুরাল সেম, এখান থেকে কমন পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এখান থেকেই কমন পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে ফাইন। এবারে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এইখানে ওই যেটা বলতে চাচ্ছিলাম, এই ওয়ার্ডগুলা সিঙ্গুলার প্লুরাল মানেটা কি? মানে হচ্ছে ধরেন এ হইলে আমরা বলি বয়, টু হইলে কি বলি বয়েজ, কিন্তু এই নাউনগুলা সিঙ্গুলার যা প্লুরালতা, অর্থাৎ আপনি যদি বলেন এ ডিয়ার তবুও ডিয়ার, আপনি যদি বলেন 2 ডিয়ার তবুও ডিয়ার, আপনি যদি বলেন 3 ডিয়ার তবুও ডিয়ার, আপনি যদি বলেন 1 লাখ ডিয়ার, 1 লাখ তবুও ডিয়ার, আপনি দিতে পারবেন না। মানে এ হইলেও ডিয়ার হবে, 2 হইলেও ডিয়ার হবে, 3 হইলেও ডিয়ার হবে, 1 লাখ হইলেও ডিয়ার হবে। মানে ডিয়ার্স বলা যাবে না, এয়ারক্রাফটস বলা যাবে না, শিপস বলা যাবে না। প্রচুর আসে এগুলো, প্রচুর আসে। যারা আজকে ক্লাস করতেছেন তারা তো অনেক লাকি আলহামদুলিল্লাহ। সামনে কোনো পরীক্ষা যদি এইখান থেকে কমন চলে আসে, আপনারা কিন্তু কমন পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। কোনো কারণে যারা ক্লাসটা করতেছেন না, ধরেন দেখতেছেন যে এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস হচ্ছে, তবু কোনো কারণে ক্লাসটা করতেছেন না, ফেসবুকে ভিডিও দেখতেছেন অথবা রিলস দেখতেছেন, নাটক দেখতেছেন, বা যে কোনোভাবে সময় নষ্ট করতেছেন, এটা ঠিক হবে না। আমার সাথে রাগ করবেন না, ক্লাসটা করলে ভালো হবে ইনশাল্লাহ, আমি বুঝে শুনে বলতেছি ইনশাল্লাহ। তাহলে এগুলো কিন্তু প্রচুর আসে, একটু নোট ডাউন প্লিজ, নোট ডাউন করে রাখেন, সবাই একটু লিখে রাখেন। আর লিখার শেষে ডান লিখেন যে ভাই লিখা ডান, প্লিজ লিখার শেষে ডান লিখেন যে ভাই লিখা ডান, লিখার শেষে ডান লিখেন ভাই লিখা ডান, হয়ে গেল। হ্যাঁ, লিখার শেষে ডান লিখেন, লিখার শেষে ডান লিখেন সবাই যে ভাই লিখা ডান, গুড, দ্রুত, তাই তো, লিখা ডান। ওকে ভাই, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আমি আবার বলছি, আপনি যদি কথা বলেন এ বয় ইটস ফাইন, কিন্তু যখন বলবেন 2 তখন কিন্তু বয় বলতে পারবেন না, বয়েজ বলতে হবে। এ বুক, 2 হলে বুকস,
কিন্তু এই ওয়ার্ডগুলা এ হইলেও ডিয়ার হবে, 2 হইলেও ডিয়ার হবে, 3 হইলেও ডিয়ার হবে, 1 লাখ হইলেও ডিয়ার হবে, ডিয়ার্স বলা যাবে না। এ হইলেও শিপ, 2 হইলেও শিপ, শিপস বলা যাবে না। এ হইলেও ফিশ, 2 হইলেও ফিশ, ফিশেস বলা যাবে না। এ হইলেও 1000, 2 হইলেও 1 লাখ হইলেও 1000 বলতে হবে, থাউজেন্ডস বলা যাবে না। এ হইলেও 100, 2 হইলেও 100, 3 হইলেও 100, 5 লাখ হইলেও 100, হান্ড্রেডস বলা যাবে না। এ ডজেন, 2 যদি বলেন তবু ডজেন, নট ডজেন্স। এই হচ্ছে ভাই, বুঝছি কিনা একটু বলেন প্লিজ। বুঝতে পারলে বলেন যে ভাই বুঝছি আলহামদুলিল্লাহ, আর না বুঝলেও বলেন যে ভাই বুঝি নাই। প্রচুর ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এই তো গুড, আমাদের মহিউদ্দিন ভাই লিখে দিয়েছেন, মাহির মাশাআল্লাহ, সাইদুল ইসলাম লিখে দিয়েছেন আমার নাম মিতা, ওকে, আখলাস লিখে দিয়েছেন, মাহফুজ লিখে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আনসার হবে ভাইয়া এই যে, তাহলে উড এটার প্লুরাল হয়, উডের প্লুরাল হচ্ছে ভাইয়া উডস, তবে উডের উডস হইলে অর্থটা আবার চেঞ্জ হয়ে যায়। উড মানে কাঠ, আর উডস মানে কিন্তু জঙ্গল বা বন। হ্যাঁ, লাইটের প্লুরাল হইতে পারে যে আই হ্যাভ 2 লাইটস, আমার কাছে 2টা আলো আছে, মানে আলো বলতে আসলে আপনি ওই যে আমরা বাল্ব বলে থাকি আর কি, লাইট। আচ্ছা, ইস্যুজ হইতে পারে বিষয়, ইস্যু মানে বিষয়, আর ইস্যুজ মানে বিষয়গুলো হইতেই পারে। কিন্তু ফিশ এই হইলেও ফিশ, 2 হইলেও ফিশ, 3 হইলেও ফিশ, এই হচ্ছে ব্যাপার। তার মানে আনসার হবে ফিশ। আনসার হবে কি ভাইয়া? ক্লিয়ার? জীবনে ভুল হবে বলেন, ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে ফাইন, চলেন সামনে জায়গা। There is no reason dash absent। এই প্রশ্নগুলো আমি আগেই বলেছি, আজকের এই প্রশ্নগুলো রাখার মানেই হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আপনাদেরকে এটা দেখানো, আপনাদের চোখে আঙ্গুল দিয়ে এটা দেখিয়ে দেয়া যে যেই প্রশ্নগুলো ভার্সিটিতে আসে বিগত বছরে, সেম প্রশ্নগুলি কিন্তু চাকরি পরীক্ষা রিপিট হয়। দেখেন এই যে দেখেন, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে 95-96 সালে, সেই সেম প্রশ্নটা আবার আসছে MBSTU-তে 13-14 সালে, এবং সেই একই প্রশ্ন আবার আসছে কয় সালে? 23 সালে। আমরা কিন্তু একদম লেটেস্ট প্রশ্ন নিয়েছি, লেটেস্ট প্রশ্ন 2023 সালে। 24 সালটা যখন শেষ হয়ে যাবে, 2025 সালে যখন আবার ক্লাস নেব, যদি আল্লাহ বাঁচায় রাখে, তখন আবার দেখাবো যে 2024 সালে এই প্রশ্নগুলো আসছে। ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার? এই তো অনেকে পারতেছে, সারা দ্রুত দেখি কে পারে। দীপ্ত ভাই আনসার করে দিয়েছেন, গুড। অনেকে বলতেছেন ফর হবে, অনেকে বলতেছেন অফ হবে, অনেকে বলতেছেন টু বি হবে, অনেকে বলতেছেন ফর বিং হবে। আনসার কি 4টা হয়? এক প্রশ্নের উত্তর কি 4টা করা যায় পাগলা? আচ্ছা, আপনারা চেষ্টা করেন দ্রুত। আচ্ছা, বেশিরভাগ স্টুডেন্টের মত হচ্ছে ভাই ফর হবে। হচ্ছে না। এই তো রবিউল্লাহ ভাই পেরেছে, থ্যাংক ইউ সো মাচ। সাইমন হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সাইমন সাদিক হয়েছে, রবিউল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন, এখানে ব্যাপার হচ্ছে ভাই, দেখেন there is no reason, মানে কোনো কারণ নাই, for being absent, অর্থাৎ অনুপস্থিত হওয়ার। এখানে বাক্যের অর্থটা হচ্ছে দেখেন, অনুপস্থিত হওয়ার কোনো কারণ নাই, অর্থাৎ সে কেন অনুপস্থিত এটা কোনো কারণ নাই, সে যে কেন অনুপস্থিত এটা কোনো কারণ নাই। তাহলে অনুপস্থিত হওয়ার কোনো কারণ নাই, তাহলে দেয়ার ইজ নো রিজন মানে কোনো কারণ নাই, দেয়ার ইজ নো রিজন মানে হচ্ছে ভাইয়া কোনো কারণ নাই। আর ড্যাশ অ্যাবসেন্ট মানে হচ্ছে ভাইয়া অনুপস্থিত হওয়ার। আর হওয়া মানে বি মানে হওয়া, তাহলে আনসার হবে বি। না সোনামণি, বি হবে না। কেন? কারণ এই যে দেখেন একটা ফর আছে, এই ফরের কারণে ভাইয়া, এই যেখানে ফর বি, এমন হইতো ব্যাপারটা ফর বি, কিন্তু না, এই ফর থাকার কারণে, প্রিপোজিশন থাকার কারণে, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে ফর বি হইতো, কিন্তু দুঃখজনকভাবে যেহেতু ফর আছে, এই জন্য শুধু ফর বি না হয়ে গেল বিং। তার মানে আনসার হবে ডি। কি হবে? There is no reason for being absent। অনুপস্থিত হওয়ার কোনো কারণ নাই, সবাই লিখে রাখবো প্রিয় ভাই বোন আমার, সারা জীবন কাজে লাগবে এই জিনিসগুলো, খুবই গুরুত্বপূর্ণ। কয় পার্সেন্ট? খুবই গুরুত্বপূর্ণ। ওকে ফাইন, দেখেন প্রিয় ভাই বোন আমার, it is our central library, the underlined word is okay, central library। এখানে সেন্ট্রাল শব্দটা কি, এইটা কে পারে দেখি, দ্রুত সবাই পারবে ইনশাআল্লাহ, আশা করি। আমি কিন্তু এগুলো পড়াইছি, বলেন। it is our central library, সেন্ট্রাল এখানে দ্রুত প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হওয়া, আইএনজি হবে না, হইতেই হবে। প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি হবে না, হইতেই হবে। এটা কিন্তু পড়াইছিলাম, মনে আছে কি আপনাদের? হইতে হবে। গুড ভাই, এটা দ্রুত কে পারে দেখি। ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, এক্স্যাক্টলি। মজার ব্যাপার হচ্ছে, খেয়াল করে দেখেন ভাই, আপনাদেরকে গতকালকে পড়াইছিলাম যে অল মেন আর মর্টেল, এইখানে খেয়াল করে দেখেন ম্যান হচ্ছে কি ভাইয়া? নাউন। ম্যান হচ্ছে ভাইয়া নাউন। এখন প্রশ্ন হচ্ছে এই ম্যানের আগে অল থাকে,
গতকাল একটা বুদ্ধি শিখিয়েছিলাম, নাউনের আগে যেই বসুক নাউনকে মডিফাই করলে সে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। সো জন্মগতভাবে অল একটা প্রোনাউন অথবা ডিটারমাইনার, মানে বাই ডিফল্ট অল একটা প্রোনাউন বা ডিটারমাইনার, কিন্তু এখানে সে প্রোনাউন না, এখানে সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কেন? কারণ এই নাউনের আগে বসছে, নাউনকে মডিফাই করতেছে। অল শব্দটা বসছে নাউনের আগে, মডিফাই করতেছে নাউনকে, বসছে নাউনের আগে মডিফাই করতেছে নাউনকে, বসছে নাউনের আগে মডিফাই করতেছে নাউনকে। আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। এবং আরেকটা ব্যাপার বলেছিলাম যে একটা পরে একটা পারা ভালো নাকি একটা পরে হাজারটা পারা ভালো। ইয়েস, একটা পরে হাজারটা পারা ভালো। এটা হচ্ছে সেই টেকনিক যেটা দিয়ে হাজার হাজার লাখ লাখ পারবেন। মানে মানে শুধুই কি নাউনের আগে অল বসছে অল অ্যাডজেক্টিভ? না, শুধু অল অ্যাডজেক্টিভ না, আপনি নাউনের আগে এখানে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি অল বলবো না, আমি বললাম যে কথার কথা টল, আমি বললাম টল ম্যান, টল অ্যাডজেক্টিভ। আমি টল বলবো না, আমি বললাম সাম ম্যান, সাম অ্যাডজেক্টিভ। আমি বললাম গুড ম্যান, গুড অ্যাডজেক্টিভ। আমি বললাম ব্যাড ম্যান, ব্যাড অ্যাডজেক্টিভ। আমি কি বলবো বলেন? আমি বললাম খাটো ম্যান, খাটো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমি যদি বলি কথার কথা বিউটি স্মার্ট ম্যান, স্মার্ট অ্যাডজেক্টিভ। অর্থাৎ আপনি এই নাউনের আগে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অর্থাৎ নাউনের আগে যেই বসুক নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। এবার খেয়াল করে দেখেন কি হয় আমার কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। এইখানে লাইব্রেরি শব্দটা কি ভাইয়া? নাউন। আমরা সবাই জানি লাইব্রেরি মানে কি ভাইয়া? নাউন। লাইব্রেরি মানে নাউন, লাইব্রেরি মানে নাউন। এখন এই সেন্টার শব্দটা কোথায় বসছে ভাইয়া? নাউনের আগে। মডিফাই করতেছে কে? নাউনকে। বসছে কোথায়? নাউনের আগে। মডিফাই করতেছে কে? নাউনকে। আর নাউনের আগে বসে নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা একমাত্র কার? অ্যাডজেক্টিভ। তাহলে ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। লাইব্রেরি কিন্তু কোন লাইব্রেরি? সেন্ট্রাল লাইব্রেরি। বুঝতে পেরেছেন? এই জন্য ভাইয়া অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো ভাইয়া? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ডিজিটাল ম্যান, গুড। ডিজিটাল ম্যান, ডিজিটাল অ্যাডজেক্টিভ হবে। ডিজিটাল না ভাই, আপনি যদি বলেন যে স্যার ডিজিটাল ম্যান, ডিজিটাল, ডিজিটাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আপনি যদি বলেন যে স্যার ক্রিটিক্যাল ম্যান, ক্রিটিক্যাল অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আপনি যদি বলেন স্যার ইজি ম্যান, সহজ মানুষ, সহজ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আপনি যদি বলেন ভাই ডিফিকাল্ট ম্যান, এই লোকটা অনেক কঠিন মানুষ স্যার, এই লোকটা অনেক কঠিন মানুষ, ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে নাউনের আগে যাই বসান নাউনকে মডিফাই করলেই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করলে কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? এই তো আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আমরা জব মেডিসিন টিম অথবা আমি কিন্তু স্ট্রং যারা ইংরেজিতে বাংলায়, আমরা কিন্তু তাদের টিচার না। যারা ইংরেজিতে দুর্বল, বাংলায় দুর্বল বা ম্যাথে দুর্বল, আমরা তাদের শিক্ষক। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যারা ইংরেজিতে অনেক বেশি দক্ষ, আলহামদুলিল্লাহ ভালো পারেন, তাদের আমাদের ক্লাসগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ যারা ইংরেজিতে একেবারে নিজেকে মনে করেন বোকা, গাদা, স্যার আমি একেবারে ইংরেজির একটা গাদা, গরু, বোকা, হ্যাঁ আমি কিচ্ছু বুঝি না স্যার, পারি না, তাদের জন্য আসলে বেসিক্যালি আমাদের এই ক্লাসগুলো পড়াতে হয়। এবং এই জন্য কিন্তু আমরা একটু বেসিক থেকে পড়াই বা একটু বেশি একটু বেসিক পড়ানোর চেষ্টা করি। আপনারা যারা ভালো পারেন তারা মেহরবানি করে রাগ করবেন না, কারণ যারা ভালো পারে তাদের কাছে কিন্তু একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু যারা একেবারে বোকা শোকা মনে করে নিজেকে, তাদেরকে নিয়ে আমাদের কাজ। তারা যেন ইংরেজি স্মার্ট হয়, ইংরেজিতে বস হয়, বা আপনারা যারা ভালো পারেন তাদের মতো যেন তারাও পারে, আমাদের দুর্বল ভাই বোনরা, সেই জন্য কিন্তু আমাদের এই আয়োজন। ভাই আমরা কি বুঝতেছি? এই তো গুড, বুঝতেছি গুড গুড আলহামদুলিল্লাহ। দেখেন একবার পরীক্ষা আসছিল ভাই, এইটা স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার রান ডিপ, স্টিল ওয়াটার রান ডিপ। আপনাদেরকে আমি মনে হয় বলছিলাম এই স্টিল শব্দটা কি পরীক্ষায় আসছে। আমার মনে হয় এখানে যারা ইংরেজিতে সবচেয়ে দুর্বল, কিন্তু আমার এই ক্লাসটা করছেন বা করেছেন, আমার মনে হয় পারবেন ইনশাআল্লাহ। যারা ইংরেজিতে সবচেয়ে দুর্বল, নিজেকে মনে করেন যে ইংরেজির গাদা, বোকা, তাই না স্যার আমি একটা ইংরেজির গাদা, ইংরেজির বোকা, তারাও এটা পারবেন যদি আমার আগে যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো শুনে থাকেন আপনি। জাস্ট খেয়াল করে দেখেন এখানে ওয়াটার কি নাউন, আর নাউনের আগে বলছি স্টিল। অর্থ দরকার নাই, আমার অর্থ ছাড়াই পারবেন। কারণ আপনারা হয়তো এমন সিস্টেম খুঁজতেছিলেন অনেকদিন ধরে যে স্যার পৃথিবীর সব অর্থ তো আমরা জানি না এবং জানা সম্ভব না। তো অর্থ না জানলে স্যার আমরা আনসার কেমনে করবো? আমি এমন বুদ্ধি শিখাই দিলাম, অর্থ না জানলে আল্লাহ চিন্তা আনসার করতে পারবেন। তাহলে এখানে ওয়াটার শব্দটা নাউনের আগে বসছে স্টিল, কারণ আপনি অর্থ দিয়ে কিন্তু এটা বের করতে পারবেন না যেটা কোন পার্টস অফ স্পিচ, বুঝতেন কিনা বের কথা, কিন্তু সিস্টেমেটিক্যালি বের করতে পারবেন। এই ওয়াটারের আগে স্টিল বসছে, নাউনের আগে স্টিল বসছে, তার মানে নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। শুধুই কি স্টিল বসলে অ্যাডজেক্টিভ না, আমরা আগেই বলেছি একটা পরে আমরা টার্গেট হবে, একটা পরে আমরা 1000টা শিখবো, যেন একটা দিয়ে আমরা হাজার পারি। তাহলে শুধু স্টিল অ্যাডজেক্টিভ, ওয়াটার আগে শুধু স্টিল অ্যাডজেক্টিভ না, আপনি ওয়াটার আগে যা দেন সব অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা বলবো না স্টিল ওয়াটার, আমি বললাম যে পন্ড ওয়াটার, পুকুরের পানি, পন্ড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম পিওর ওয়াটার, পিওর অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম ডার্টি ওয়াটার, ডার্টি নোংরা পানি, ডার্টি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম যে কথা সাম পানি, সাম ওয়াটার, সাম অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি যদি বলি গুড ওয়াটার, গুড ভালো পানি, গুড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি বললাম ব্যাড ওয়াটার, পচা পানি, এই পানি খাইও না, বুড়িগঙ্গার পানি পচা পানি, ব্যাড অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি বলবো বলেন, এখানে আপনি যা দেন মোটামুটি, এর কথা বুঝতেছেন কিনা? ক্লিয়ার?
কোল্ড ওয়াটার, এই তো গুড। একজন লিখছে স্যার কোল্ড ওয়াটার, হ্যাঁ কোল্ড ওয়াটার, কোল্ড এতে কি হয়ে যাবে? যদি বলেন হট ওয়াটার, হট কি হয়ে যাবে? পরের প্রশ্ন দেখেন, আর ইউ ড্যাশ দ্য রাইট ট্র্যাক? তুমি কি ঠিক পথে আছো? আমরা সব বলি না তো, আচ্ছা তুমি যে এই কাজগুলো করতেছো, তুমি কি মনে করো তুমি ঠিক কাজ করতেছো? তুমি কি ঠিক পথে আছো? হ্যাঁ, এটাই বলা হচ্ছে আর কি এখানে, আর ইউ ড্যাশ দ্য রাইট ট্র্যাক। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কি বলবো, মানে মানে এগুলো মানে শত শত আসা প্রশ্ন, এবং আবার আসবে ইনশাআল্লাহ। যারা ক্লাসটা করতেছেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তো সামনে দেখবেন যে প্রশ্নগুলো আল্লাহ চাইলে হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আর ইউ ড্যাশ দ্য রাইট ট্র্যাক? তুমি কি ঠিক পথে আছো? তাহলে কি হবে? অন হবে, ইন দ্য রাইট ট্র্যাক, এট দ্য রাইট ট্র্যাক, নাকি অফ দ্য রাইট ট্র্যাক? দ্রুত দ্রুত, কে পারে? স্যার আমার কমেন্ট পড়েন না। আচ্ছা পড়ে দিলাম। ফারহান আক্তার, সুবর্ণা আপনি, আতাউল হক ভাই আনসার দিয়ে দিয়েছেন, গুড। ফিরোজ ভাই আনসার দিয়েছেন, আলামিন হোসেন, আমি সবার কমেন্ট পড়ে দিচ্ছি, আপনারা কমেন্ট করেন দ্রুত দেখি। আরিফ হুসাইন আনসার করে দিয়েছেন, ইমন সাহা আরো উত্তর করে দিয়েছেন, বেলায় কুমার উত্তর করে দিয়েছেন আমাদেরকে, রবিউল্লাহ আমাদের উত্তর করে দিয়েছেন, টপি আক্তার, কিবরিয়া, পারভেজ, অর্পিতা মিত্র, গুড। এই তো বাচ্চু মিয়া আনসার করে দিয়েছেন, মিজানুর রশিদ রহমান এবং আনসার করে দিয়েছেন এমএসটি চায়না। আমাদের সাথে আরো যুক্ত হয়ে গেছেন অন্ময় কুন্ডু, আচ্ছা অনেক সুন্দর নাম, মাশাআল্লাহ, গুড। এই তো সবার আনসার হয়েছে আলহামদুলিল্লাহ। এইখানে ব্যাপারটা হচ্ছে ভাইয়া অন হবে, প্রিপারেশন কি হবে? অন হবে। কোনো একটা সঠিক পথ থাকার ক্ষেত্রে অন দা রাইট ট্র্যাক, অন দা রাইট ট্র্যাক, তার মানে তুমি কি সঠিক পথে আছো? তুমি কি সঠিক পথে আছো? অন দা রাইট ট্র্যাক, অন দা কি ভাইয়া? রাইট ট্র্যাক। তাহলে সঠিক পথে থাকার ক্ষেত্রে অথবা নির্দিষ্ট একটা কোনো ট্র্যাকের ক্ষেত্রে অন প্রিপারেশন ব্যবহৃত হয়, অন প্রিপারেশনটা ব্যবহৃত হয় অন দা রাইট ট্র্যাক, অন দা রাইট ট্র্যাক, অন দা রাইট ট্র্যাক, অন দা রাইট ট্র্যাক, অন দা রাইট ট্র্যাক। ক্লিয়ার? প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, জাস্ট একটু কষ্ট করে মনে রাখতে পারলেই হলো। দেখেন এই প্রশ্নটা কোথায় আসছিল? ন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় শিক্ষাতে আসছিল 14-15 সালে। এই সেম প্রশ্নটা কোথায় আসছে ভাইয়া? 23 সালে, মানে গত বছর। আবার 25 সালে যখন ক্লাস নেব তখন বলবো 24 সালে আসছে। ভাইয়ের কথা বুঝছেন কি না? হ্যাঁ, ক্লিয়ার? প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, শুধু মনে রাখতে পারলেই হলো। উই ড্যাশ আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শুরুতে আমাদের অনেক দিন ছুটি রয়েছে। উই ড্যাশ আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। ওকে ফাইন। সিন্স থাকলে প্রিয় হবে না আমার, সাধারণত কোন টেন্স হয়? দেখেন কেউ পারেন নাকি? দেখেন তো দ্রুত দ্রুত। স্যার আবার একটি বলবেন কোনটা ভাইয়া? হ্যাঁ, অন দ্য রাইট ট্র্যাক হবে। হ্যাঁ, সঠিক পথে থাকার ক্ষেত্রে অন দ্য রাইট ট্র্যাক হবে, সঠিক ক্ষেত্রে থাকার ক্ষেত্রে অন দ্য রাইট ট্র্যাক হবে। শওকত ওসমান বরিশাল থেকে, থ্যাংক ইউ সো মাচ শওকত ওসমান ভাইয়া, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন হাবিবা, আমাদের সাথে রয়েছেন দিনাজপুরের ছোট্ট বন্ধু সিদ্ধাতুল মুনতাহা বর্ষা, আমাদের সাথে রয়েছেন সাকিবুল্লাহ সালেহি, আমাদের সাথে রয়েছেন ফারিয়া ইসলাম, আমাদের সাথে আরও রয়েছেন মাসুম বিল্লাহ, আমাদের সাথে রয়েছেন ইয়াসিন শিকদার, আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন রংপুরের ছোট্ট বন্ধু রেশমি আক্তার, আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন চট্টগ্রামের ছোট্ট বন্ধু রাবেয়া, নির্হারা পাখি অচিন দেশের। ওকে ফাইন ভাই, এটা প্লিজ একটু বলেন দেখি কে পারে। কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিফ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমিও আছি, হ্যাঁ আপনিও তো রয়েছেন। শম্পা রয় আমাদের সাথে রয়েছেন, তরিকুল ভাইয়া আমাদের সাথে রয়েছেন, আয়েশা সিদ্দিকা আমাদের সাথে আরও রয়েছেন, আশিক রহমান আমাদের সাথে রয়েছেন, এমডি নাদিম ভাইয়া। আচ্ছা, সঠিক উত্তর করে দিয়েছেন আশিক পাঠান, থ্যাংক ইউ সো মাচ। আশিক পাঠান উত্তর করে দিয়েছেন এই তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, থ্যাংক ইউ সো মাচ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট। যখনই আপনি এই জিনিসটা জানবেন পুরো হবে আমার, যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাহলে খেয়াল করে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই মানে কাটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই মানে কাটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাই মানে একটা অপশন আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি জানা ভাইয়া? হ্যাভ প্লাস বি থ্রি, হ্যাভ প্লাস বি থ্রি, অথবা হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি থ্রি। তাহলে হ্যাভ নাই মানে কাটা, হ্যাভ নাই মানে কাটা, হ্যাভ নাই মানে কাটা, হ্যাভ আছে বি থ্রি আছে, হ্যাভ আছে বি থ্রি আছে, হ্যাভ আছে বি থ্রি আছে, তার মানে তাহলে উই হ্যাভ নট হ্যাড আ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তার মানে বছরের শুরুতে আমাদের কোনো ছুটির দিন নাই, বছরের শুরুতে আমাদের কোনো ছুটির দিন কি নাই, বছরের শুরুতে আমাদের কোনো ছুটির দিন নাই। ক্লিয়ার? ক্লিয়ার? জব মেডিসিন সম্পর্কে রিসেন্টলি জেনেছি, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন শুরু হবে না আমার, হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ নলেজ। দেখেন যেই প্রশ্ন আসছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2018 সালে, সেই একই প্রশ্ন দুদকের উপসহকারী পরিচালক পদে আসছে 2020 সালে। তাই আপনারা কি বুঝতেছেন এই পোস্টটা যে অনেক বড় পোস্ট, এখানে যে কোটি কোটি টাকা কামানো যায়। দুদকের উপসহকারী পরিচালক 2020 সালে আসছিল, ঠিক আছে? এটা সব দিক বিবেচনা করে দেখা যায় এনবিআর এর চাকরি, দুদকের চাকরি, এগুলো খুব লাক্সারিয়াস জব, এখানে কোটি কোটি টাকা কামানোর সুযোগ রয়েছে অসৎ উপায়ে, তাই না? আচ্ছা আচ্ছা, বলেন কি হবে? হ্যাঁ এক্স্যাক্টলি। দেখেন নলেজ আমরা জানি যেটা ধরা ছোঁয়া যায় না, জাস্ট ইউ ক্যান ফিল, এমন নাউনকে প্রিয় ভাই বোন আমার বলা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্স্যাক্টলি, অ্যাবস্ট্রাক্ট নাউন, যেসব নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না,
জাস্ট ফিল করা যায়, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। নলেজ, তাই না বলেন, ভালোবাসা, জ্ঞান, গরিমা, অহংকার, হিংসা, বিদ্বেষ, লাভ, কাইন্ডনেস, তাই না বলেন, স্মাইলিং, ওয়াকিং, এই নাউনগুলো হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, যেই নাউনগুলো ধরা ছোঁয়া যায় না এবং সকল কাজের নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। সকল কাজের নামকে একটা বাড়তি জিনিস জেনে রাখেন, আজকে সারা জীবন তো পড়ছেন, ধরা জানা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে এমন একটা বাড়তি জিনিস জানবেন যেটা কি বলবো, আজকের সারাদিনের জন্য আপনার একটা বেস্ট গিফট হবে। সকল কাজের নাম, সকল কাজের নাম সবাই একটু লিখে রাখেন, সারা জীবনে শপথ হবে, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। একটু সবাই লিখে রাখেন, তারপর আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। প্লিজ একটু কষ্ট করে লিখতে হবে, খাতায় লিখেন, কমেন্টে লিখেন, যেখানে পারেন লিখেন। সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। প্লিজ একটু সবাই লিখে রাখেন, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। সকল কাজ তো দেখি সবাই লিখেন, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। গুড। এই যে দেখেন, এবার মজা করে কি বললাম, আজকের দিনের জন্য লাগাই দেন 22%। আজকের দিনের জন্য আজকের দিনের জন্য সেরা গিফট হবে আপনার এটা। একজন ভাই বোনও এমন না, এমন আছেন যে লিখে নাই। প্লিজ একটু কষ্ট করে সবাই লিখেন। আমি এমন একটা জিনিস বলবো যেটা হয়তো আগে জানতেন না, প্লিজ সবাই লিখবেন, একটু বাইরের অনুরোধ রাখেন, সবাই লিখেন কমেন্টে, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। সারা জীবন পরে আসছি, যেটা ধরা ছোঁয়া যায় না, দেখা যায় না, ফিল করা যায়, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আজকে আমরা বাড়তি কি জানলাম বলেন, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, সকল কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি, এই দেখেন আমরা বললাম প্রিয় ভাই বোন আমার ওয়ার্ক, আমরা একটা কাজ নিলাম। এই যে কাজ মানে কি জন্য ভাইয়া, কাজ মানে ভার্ব, কাজ মানে কি ভাইয়া ভার্ব। তাহলে সকল ভার্বের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রশ্ন হচ্ছে ভার্বের নাম এটা আবার কি জিনিস, খায় না পরে, ওকে দেখেন। তাহলে ভাইয়া ওয়ার্ক একটা কি জন্য ভাইয়া, বাংলা যদি আমরা বলি ওয়ার্ক একটা কাজ, আর ইংলিশে বললে ওয়ার্ক একটা ভার্ব। তাহলে বুঝলাম স্যার ওয়ার্ক ভার্ব, কিন্তু ভাইয়া কাজের নাম এটা আবার কি? এক্স্যাক্টলি মজার একটা ব্যাপার জেনে রাখেন, লিখেন কোনো ভার্বের সাথে, লিখেন কোনো ভার্বের সাথে, ভার্ব এর সাথে, কোনো ভার্বের সাথে আইএনজি দিলে, কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেই কাজের নাম পাওয়া যায়, সেই কাজের নাম পাওয়া যায়, সেই কাজের নাম পাওয়া যায়, নাম পাওয়া যায়। কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেই কাজের নাম পাওয়া যায়, সেই কাজের নাম পাওয়া যায়, সেই কাজের নাম পাওয়া যায়। প্লিজ একটু কষ্ট করে লিখতে হবে, কোনো ভার্বের সাথে অথবা পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেই ভার্বের নাম পাওয়া যায়, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেই ভার্বের নাম পাওয়া যায়, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেই ভার্বের নাম পাওয়া যায়, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেই, একটু কষ্ট করে লিখতে হবে, যে একটু কষ্ট করে লিখতে হবে প্লিজ, একটু কষ্ট করতে হবে প্লিজ, একটু কষ্ট করে লিখতে হবে প্লিজ। পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেই। এখন আমরা একটু প্রমাণে চলে আসি, আমরা প্রমাণ দিব তখন যা বললাম। তাহলে সকল অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন স্যার প্রশ্ন হলো কাজের নাম এটা কই পাবো, কাজের নামটা কই পাওয়া যাবে, কোন দোকানে পাওয়া যাবে স্যার? আচ্ছা, সেই দোকানটা হচ্ছে এটা, যে কোনো ভার্বের সাথে অথবা পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে আপনি লিখতে পারেন এখানে পৃথিবীর যে কোনো ভার্বের সাথে, পৃথিবীর যে কোনো, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেই কাজের নাম পাওয়া যায়। এবার দেখেন ওয়াক হচ্ছে একটা ভার্ব, তাহলে এই ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়ে গেল ভাইয়া, ওয়াকিং। তাহলে ওয়াকিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওয়াকিং অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলি ভাইয়া আরেকটা ভার্ব, আপনারা কিছু ভার্ব বলেন, দেখেন বলেন তো ভাইয়া। স্লিপ একটা কি ভাইয়া, ভার্ব, তাহলে এই ভার্বের সাথে আইএনজি দিলে কি হয়ে গেল, স্লিপিং। তাহলে স্লিপিং হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, স্লিপিং হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, স্লিপিং অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলেন স্যার রাইট, বলেন রাইট, তাহলে রাইট একটা ভার্ব, এই রাইটের সাথে আইএনজি দিলে কি হয়ে গেল, রাইটিং। তাহলে রাইটিং একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইটিং একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই তো গুড। তাহলে হ্যাঁ, গো হচ্ছে ভাই আবার, এই গো এর সাথে আইএনজি দিলে কি হয়ে গেল, গোয়িং। তাহলে গোয়িং একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন বুঝছেন কিনা দ্রুত। এই জিনিসটা যারা প্রথম জানলেন কমেন্টে লিখেন ভাই ফার্স্ট, যে ভাই আজকে জীবনে প্রথমবার জানলাম। হ্যাঁ, যে খুশি খুশি খুশি, বলেন আলহামদুলিল্লাহ ভাই আজকে প্রথম জানলাম, খুশি। তাহলে প্লে, প্লে এটা হচ্ছে ভার্ব, প্লে কাজের নাম হচ্ছে প্লেইং। খুব মনোযোগ প্লিজ। প্লে হচ্ছে ভাই কাজ, আর এই কাজের নাম, কাজের নাম হচ্ছে ভাই প্লেইং, কাজের নাম, কাজের নাম, কাজের নাম হচ্ছে ভাই। তাহলে ওয়াক হচ্ছে কাজ, এই কাজের নাম ওয়াকিং। স্লিপ হচ্ছে কাজ, আমি একটু সুন্দর করে লিখে দেখাই তাহলে সুবিধা হবে। তাহলে কাজ এবং কাজের নাম, কাজ, কাজের নাম, কাজের নাম, কাজের নাম। তাহলে কাজ মানে কি ভাইয়া, বিইআরবি ভার্ব, আর কাজের নাম মানে কি ভাইয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন। কাজের নাম মানে কি ভাইয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কাজ কি ভাইয়া, ওয়াক। তাহলে কাজের নাম কই থেকে পাবো, ভার্বের সাথে আইএনজি দিলে, এই যে ভার্বের সাথে আইএনজি দিলে, ভার্বের সাথে কি দিলে, আইএনজি দিলে। তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলাম, ওয়াক, ওয়াকিং। তাহলে ওয়াক হচ্ছে কাজ, ওয়াকিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার চলেন আমরা রিড, তাহলে রিড হচ্ছে কি ভাই একটা ভার্ব,
তাহলে এই কাজের নাম কেমনে পাবো? আইএনজি দিলে আইএনজি, তাহলে রিড হয়ে যাবে রিডিং, রিড হয়ে যাবে রিডিং। তাহলে বলেন তো ভাই ওই যে প্লে, প্লে হচ্ছে একটা কাজ বা ভার্ব, এই কাজের নাম কই পাবো? ভার্বের সাথে আইএনজি দিলে কাজের নাম পাই যাবো, এই দিয়ে দিলাম আইএনজি, তাহলে প্লেইং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন আজকে যারা প্রথম জানলাম খুশি খুশি আলহামদুলিল্লাহ বলেন। ভাই কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম যে ভাই প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, এই জন্য ক্লাসগুলো মন দিয়ে করেন করেন করেন। সারা জীবন পড়ে রয়েছেন দোষ বা যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আজকে আমরা জানলাম যে ভাই কাজের নামগুলোও অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। তাহলে কাজ মানে কি? কাজ মানে ভার্ব, আর কাজের নাম এটা কই পাবো? ভার্বের সাথে আইএনজি দিলে কাজের নাম পাওয়া যায়, ঠিক আছে না? তাহলে ওয়ার্ক হচ্ছে ভার্ব, ওয়ার্কিং অ্যাবস্ট্রাক্ট নাউন। রিড ভার্ব, রিড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, রিডিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। প্লে হচ্ছে ভার্ব, প্লেইং হচ্ছে ক্লিয়ার ইনশাআল্লাহ? গুড, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। গুড, এই তো চলে সামনে যাই। ওকে, তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, হোয়াট কাইন্ড অফ প্রোনাউন নান ইজ। এটাও কিন্তু দেখেন ফার্স্টে আসছিল, মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং সেম প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আবার আসছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটরে 2021 সালে। অর্থাৎ সেম প্রশ্নগুলো যেগুলো ভার্সিটিতে আসে এগুলোই স্যাররা চাকরি পরীক্ষায় দিয়ে দেয়। আবার যেগুলো চাকরি পরীক্ষায় আসে, তোমরা যারা ভার্সিটি বা নার্সিং বা মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছ প্রিয় ভাই বোন আমার, দেখো তোমরা যে কোনো কোচিংয়ে ভর্তি হও বাংলাদেশের, তোমাদের প্রথম সবক কি থাকে? যারা ভার্সিটি নার্সিং মেডিকেলের জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা নিচ্ছ প্রিয় ভাই বোন আমার, কেউ যদি এমন থাকো আজকের এই ক্লাসে, তোমরা যদি কোনো কোচিংয়ে যাও, প্রথম সবক কিন্তু হয় বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে, 10তম থেকে 46তম। এটা হচ্ছে প্রথম সবক। তার মানে বিসিএস এর প্রশ্নগুলো বা প্রাইমারি নিবন্ধনের প্রশ্নগুলো ভার্সিটিতে চলে আসে, আবার ভার্সিটি বা মেডিকেল নার্সিং এর প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষায় চলে আসে। ক্লিয়ার? ওকে ভাই, এবার দেখেন ভাইয়া, বলা হচ্ছে নান কোন ধরনের প্রোনাউন? নান হচ্ছে ভাই একটা অনির্দিষ্ট প্রোনাউন। নান দিয়ে আসলে কাউকে স্পেসিফিকভাবে বোঝায় না, আর যেটা দিয়ে স্পেসিফিকভাবে কাউকে বোঝায় না অথবা অনির্দিষ্টভাবে কাউকে বোঝায় সেটাকে বলে আসলে ইনডেফিনিট প্রোনাউন। কি প্রোনাউন বলতে ভাইয়া? ইনডেফিনিট প্রোনাউন। কি প্রোনাউন বলতে ভাইয়া? ইনডেফিনিট প্রোনাউন। একজন লিখছেন রেসিপ্রোকাল প্রোনাউন। না প্রিয় ভাই বোন আমার, রেসিপ্রোকাল প্রোনাউন মানে হচ্ছে ভাইয়া দুইটা, ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার ওয়ান অ্যানাদার, এই দুইটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। কেমন? রেসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক প্রোনাউন, ঠিক আছে? ইচ আদার ওয়ান অ্যানাদার, এই দুইটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। আর নান হচ্ছে ভাই ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, সাম, মেনি, অল, এনি, নান, এগুলোকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এগুলোকে বলা হয় কি ভাইয়া? ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, চলেন সামনে জায়গা। দ্য এজেন্ট ইজ অ্যাক্টিং ড্যাশ এ লিখো। এটা কি হবে কেউ পারেন? দেখেন তো। এই প্রশ্নটা রাখার উদ্দেশ্য ছিল, এখানে তেমন কোনো ব্যাখ্যা নাই, তবে জাস্ট এটা রাখার উদ্দেশ্য ছিল ইসলামী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে যেটা 14 সালে আসছে, ঠিক সেম প্রশ্নটাই আবার দেখেন ভাই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর থানা পরিসংখ্যানবিদ অফিসারে 2023 সালে আসছে। এটাই দেখানোর উপযুক্ত। ক্লিয়ার? ক্লিয়ার? এই হচ্ছে ফ্যাক্ট। যাই হোক, এটার সাথে আনসার হবে ফর। হ্যাঁ, দ্য এজেন্ট ইজ অ্যাক্টিং ফর এলিকো, অর্থাৎ এই এজেন্ট কার জন্য অ্যাক্টিং করছে, কার জন্য অভিনয় করছে? এলিকোর জন্য। এলিকো একটা কোম্পানি, এই এলিকোর জন্য অভিনয় করছে, এই আর কি। করায় ভুলে গেছি রোজ গলা, তাই না ফাতেমা নদী? ওকে ফাইন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আই ড্যাশ আ ল্যাডার। আই, আই মানে আমরা সবাই জানি আমি, তো স্যার আমি হইলে তো স্যার কি হবে? এম হবে, তাই না? দেখি কে পারে দ্রুত দ্রুত। দেখছেন, মানে মজার একটা ব্যাপার, যেগুলোকে আমরা মনে করি যে কুইজ, যেগুলোকে আমরা মনে করি কি বলে? ধাঁধা, অথবা যেগুলোকে মনে করি আমরা কি বলে মানুষ সেগুলোকে, তো সামথিং এলস, ওই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। দেখছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্টোরম্যান ব্যাটসম্যান রাইডারে আসছে 2021 সালে। এটা সবাই পারার কথা, তাই না বলেন? দ্রুত দ্রুত দেখি কে পারে। আই হ্যাভ এ লেটার। আমার একটা লেটার আছে, মানে কি আমার একটা চিঠি আছে, তাই? আচ্ছা, আই হ্যাভ এ লেটার, আমার একটা চিঠি আছে। সোনামণিরা, সোনামণিরা, তোমরা সবাই কিন্তু ভুল করছো। হ্যাঁ, সবাই ভুল করছেন, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু ভাবছিলাম যে আপনারা পারবেন, কিন্তু আপনারা কিন্তু সবাই ভুল করছেন। আপনারা কিন্তু সবাই ভুল করছেন, বুঝছেন? সবাই ভুল করছেন। হ্যাঁ, সবাই ভুল করছেন। মানে খেয়াল করে দেখেন ভাইয়া, আই যখন আমি হবে তখন আয়ের সাথে এম হয়, কোনো সমস্যা নাই। আয়ের সাথে হ্যাভ হয়, কোনো সমস্যা নাই। কিন্তু প্রিয় হয় না আমার, আই যখন আমি হয় না, আই যখন কি হয় না, আমি হয় না, তখন আয়ের সাথে ভার্বটা আসলে ইজ হয়। আয়ের সাথে ভার্বটা কি হয়? ইজ হয়। অথবা আয়ের সাথে ভার্বটা ওই যে অ্যাজ বাই এস যুক্ত হয় আর কি। হ্যাঁ, অ্যাড বাই থার্ড পার্সন হিসেবে অ্যাড বাই এস যুক্ত হয়। তো যাই হোক, আই যখন ভাওয়েল, লেটার অথবা সিম্বল হিসেবে ব্যবহৃত হয়, আই যখন ভাওয়েল, লেটার অথবা সিম্বল হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু ভার্বটা কি হয়? এক্স্যাক্টলি, তখন কিন্তু ভার্বটা অবশ্যই ইজ হবে। কি হবে? ইজ হবে। গুড, ইজ হবে। এই তো এখন চোখ কান খুলছে আপনাদের, তাই না? ইজ হবে, ইজ হবে, ইজ হবে। গুড, ইজ হবে, এক্স্যাক্টলি। তাহলে এখানে বলা হচ্ছে আই ইজ এ লেটার, মানে আই একটা কি বলে ওই যে অক্ষর, আই একটা কি
অক্ষর বা অ্যালফাবেট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই দেখেন এই টাইপের আরেকটা প্রশ্ন আসছিল ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে 2009-10 সালে, রাজশাহী ইউনিভার্সিটিতে 2009-10 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয় 2009-10 সালে। আই ইজ দ্য 9th লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ ইংরেজি অ্যালফাবেটের একেবারে 9 নম্বর লেটারটাই হচ্ছে কি ভাইয়া? আই। 9 নম্বর লেটারটা কি? আই। সো অফকোর্স ইজ হবে। এইগুলো আসলে কি বলবো, এগুলো অনেকটা কুইজ টাইপের বা ধাঁধা টাইপের প্রশ্ন, সো এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। পরের প্রশ্নটা দেখেন ভাইয়া, ড্যাশ ইজ গুড এক্সারসাইজ। এটা নিয়ে আমাদের অনেক বিভ্রান্তি রয়েছে, আমাদের অনেক ভাই বোনের প্রশ্ন হচ্ছে স্যার আমরা জানি এটার আনসার কি হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার এই প্রশ্নটা ভুল আছে। অনেকের কথা হচ্ছে এই প্রশ্নটা ভুল আছে। কেন? কারণ এরা জন্মের পর থেকে পড়ে আইছে, এরকম পড়ে আইছে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। জন্মের পর থেকে এরা পড়েছে কি পড়েছে? স্যার সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, কিন্তু স্যার এখানে তো স্যার এ নাই। ও স্যার গো, ও স্যার কি স্যার এখানে তো এ নাই স্যার, এটা ভুল না স্যার? কিন্তু দুঃখজনক হলো এটা সত্য কথা প্রিয় ভাই বোন আমার, এইটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার, আর এই জিনিসটা আসলে ভুল। এখন আর এটাকে এভাবে ব্যবহৃত হয় না। তো সুইমিংটাকে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরা হয়, আর এই কারণে আপনার মনে হয় ওর রে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, আমি রিয়েলি সরি। এইখানে একটা জিনিস আমি একটু বলে দিই, এইখানে এই যে দেখেন, তাহলে যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে সেই কাজের নাম পাওয়া যায় এবং সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং সেটার আরেকটা নাম হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। একটা বাড়তি জিনিস দিয়ে দিলাম, প্লিজ বাড়তি জিনিস দিয়ে দিলাম, একটা বাড়তি জিনিস দিয়ে দিলাম। তাহলে যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে হ্যাঁ সেটা হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং সেটা হয়ে যায় কি ভাইয়া? হ্যাঁ আনকাউন্টেবল নাউন। প্লিজ আল্লাহ ওলি বাংলাদেশ। তাহলে ভাইয়া খেয়াল করে দেখেন ব্যাপারটা মজার কিনা, খেয়াল করছেন? এই যে দেখেন, তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা ব্যাপার হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন হয়। খুব মনোযোগ। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা বললাম এখানে এই যে সুইম, এই যে এই প্রশ্নটাতে আমরা পাইলাম কি ভাইয়া? এই যে দেখেন আমরা এই প্রশ্ন পাইছি কি ভাইয়া? সুইমিং কিন্তু সুইমিং থেকে সুইমিং আসে নাই, সুইমিংটা ছিল এইরকম সুইমিংটা ছিল কি ভাইয়া? সুইম। এই সুইম থেকে সুইমিং, তাহলে সুইম হচ্ছে ভার্ব আর সুইমিং হচ্ছে ভাইয়া ওই ভার্বের নাম। তার মানে সুইমিংটা নাউন, এবং সেটা কি নাউন? এবিএস নাউন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন না? আনকাউন্টেবল নাউন। ভাইয়া রাগ করবেন না আমার সাথে, জাস্ট এটা একটু বুঝছেন কিনা একটু যদি বলতেন, ব্যাপারটা কি কতটা অ্যামেজিং আপনারা খেয়াল করছেন? আমি কিন্তু খেয়াল করছি, একটু বুঝছেন কিনা ব্যাপারটা যে অ্যামেজিং, এটা যারা বুঝতেছেন কষ্ট করে কমেন্টে লিখেন তো এই ব্যাপারটা যে অ্যামেজিং। দেখেন কত একটা মজার ব্যাপার, যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এবং সেটার আরেকটা নাম হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে সুইমিং আমরা প্রমাণ পেলাম যে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সাথে এ বলা যায়, এ বলা যায়? আপনি কি বলতে পারবেন গিভ মি এ ওয়াটার, এমন কি বলা যাবে? ওই আনকাউন্টেবল নাউনের সাথে এ ব্যবহার করা যাবে? আপনি কি বলতে পারেন গিভ মি এ মিল্ক, আমাকে মিল্ক বলা যাবে? অথবা গিভ মি এ ওয়েল বলা যাবে? এমন কি বলা যায়? এমন বলা যায়? তাহলে যদি আমরা সারা জীবন পড়ে আসছি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, বাট দিস ইজ নট কারেক্ট, এখানে আসলে এটা হবে না। তাহলে ভাই এটা কি কেমনে বলবো আমরা? হ্যাঁ, এটাকে বলার একটা সিস্টেম আছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি চাইলে বলতে পারেন সুইমিং ইজ গুড এক্সারসাইজ, যেটা প্রশ্নে লেখা আছে এটা এভাবে বলতে পারেন, গুড এক্সারসাইজ। অথবা আপনি চাইলে বলতে পারেন সুইমিং is a good form of exercise। এভাবে বলতে পারেন, এই দুইভাবে শুদ্ধ করে লেখা যেতে পারে। এক নম্বর হচ্ছে এইটা বলতে পারেন, আর দুই নম্বর হচ্ছে এইটা বলতে পারেন। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, নট সুইমিং ইজ এ। যদিও সারা জীবন পড়ছি, দেখছি, শুনছি সুইমিং ইজ এ, কিন্তু সুইমিং ইজ এ হবে না। তাহলে সুইমিং ইজ গুড এক্সারসাইজ এবং সুইমিং ইজ আ গুড ফর্ম এক্সারসাইজ। একটা হচ্ছে সুইমিং ভালো ব্যায়াম, আর দুই নম্বর হচ্ছে সুইমিং একটা ভালো ফর্মের ব্যায়াম, অথবা ভালো একটা মানে কি বলবো, মানে একটা ফর্ম মানে হচ্ছে একটা ক্ষেত্র বোঝায় আর কি। অনেকগুলো ব্যায়ামের তো অনেক ফর্ম থাকে, এর মধ্যে সুইমিং একটা ফর্ম, এবং খুব ভালো একটা ফর্ম বা ন্যাচারাল ফর্ম বলা যেতে পারে। কারণ সাঁতার কাটতে কিন্তু কোনো কিছু লাগে না, মানে শুধু দুইটা হাত হইলেই হয়, তাই না বলেন? কোনো ডাম্বেল অথবা সামথিং এলস আর্টিফিশিয়াল কিছু লাগে না। ভাই এটা বুঝছেন কিনা একটু বলতে হবে প্লিজ।
আচ্ছা, এই প্রশ্নটা আমি যে জিনিসটা শিখালাম যে ভার্বের সাথে আইএনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায় এবং সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এবং সেটার আরেকটা নাম হচ্ছে ভাইয়া এবিএস নাউন, মানে সরি আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এই জিনিসটা কি বুঝছেন? আমার সাথে রাগ না করলে বলেন তো, ব্যাপারটা অ্যামেজিং কিলা? ওইখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমরা বুঝতে পারলাম যে ব্যাপারটা এমন। আমি জানি না আমার বুঝছেন কিনা আমার কথা, কিন্তু যারা বুঝতে পেরেছেন বিশ্বাস করেন ব্যাপারটা কিন্তু সত্যি অনেক অ্যামেজিং। সেটা কোনো ভার্বের সাথে আইএনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এবং সেটা আনকাউন্টেবল নাউন হয়, সেটা আনকাউন্টেবল নাউন হয়, সেটা আনকাউন্টেবল নাউন হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? একটু বুঝলে বলেন না আলহামদুলিল্লাহ, বুঝছি, একটু বলেন না বুঝছি, তাহলে তো আমার তাহলে তো আমার মনটাতে একটু শান্তি আসে। আপনারা না বললে কি আমার ভালো লাগে বলেন? এই তো বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝছি আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে ক্লাসগুলো করেন, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আমাদের আরিফ হোসেন ভাই অনেক স্মার্ট, আমাদের ক্লাসগুলো আগে করেছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, এবার খেয়াল করে দেখেন, কি যেন একটা বলতে চাইছিলাম, ভুলে গেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আমার সামনে দিকে। আচ্ছা, এইখানে দেখেন, ইফ আই ড্যাশ রিচ আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা এটা গত ক্লাসে বলছি যে কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রচুর প্রশ্ন আসে, একদম প্রতি বছর আসে, একদম প্রচুর আসে এবং আমরা চাইলে বলতে পারি যে প্রতি বছর আসে প্রশ্ন, প্রতি বছর আসে। এবং মজার ব্যাপার হচ্ছে কন্ডিশনাল কিন্তু গত ক্লাসে কিন্তু জাস্ট ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে শিখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে যদি এইখানটাতে ব্যয় থাকে উড প্লাস বি1, যদি এইখানটাতে থাকে ব্যয় উড প্লাস বি1, এইটা হচ্ছে ব্যয় আসলে সেকেন্ড কন্ডিশন। কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানে এই পাশে থাকবে একটা বি2। এই যে এখানে কি আছে, সেকেন্ড উড প্লাস বি1 মানে সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশনে বি2 থাকবে। মানে এই যে দেখেন এখানে যদি থাকে বি2 মানে সেকেন্ড কন্ডিশন। এভাবে মনে রাখার সিস্টেম আর কি। তাহলে উড প্লাস বি1 হয় সেকেন্ড কন্ডিশনে, আর সেকেন্ড মানে তো টু মানে হচ্ছে ভি2, তার মানে এক পাশে থাকবে ভি2 আর পাশে হবে সেকেন্ড কন্ডিশন। অর্থাৎ যদি থাকে ভি2 তাহলে কি হবে? সেকেন্ড কন্ডিশন। আবার যদি এই পাশে থাকে বি3, মানে বি3 তো একলা বসে না, বি3 এর সাথে একটা সঙ্গী লাগে, মানে যদি থাকে হেড প্লাস বি3 মানে থার্ড কন্ডিশন। মানে এই পাশে যদি থাকে বি3 তাহলে সেটা হবে থার্ড কন্ডিশন। তার মানে এই পাশে হবে উড হ্যাভ প্লাস বি3, আর এই পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে ওই পাশে হবে ফিউচার ইনডিফিনিট, যেটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশন। কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশন। তাহলে এটা হলো ফার্স্ট কন্ডিশন, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, মানে থাকবে ভি2, ওই পাশে হবে উড প্লাস বি1, আর এক পাশে যদি থাকে হেড প্লাস বি3, এই পাশে বি3, এই পাশে বি3, মানে 3 মানে থার্ড কন্ডিশন, তাহলে থাকবে হেড প্লাস বি3, ওই পাশে উড প্লাস বি3, আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক যে ক্লাসটা আমরা আসলে পেট বেঁচে করাই সেটা এতটা অ্যামেজিং, কি বলবো, মানে হয়তো ওই ক্লাসটা করানোর পর কন্ডিশনাল সেন্টেন্স থেকে যদি 100টা 1000টা 1 লাখ প্রশ্ন দেয়, একটা ভুল হবে না আশা করি। আমাদের কি কোনো প্রিয় ভাই বোন যদি আমাদের পেট বেচের স্টুডেন্ট থেকে থাকেন এবং কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস করে থাকেন, একটু কমেন্টে জানাবেন আসলে কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসটা কেমন হয় বা কন্ডিশনাল সেন্টেন্স পারেন কিনা। যাই হোক, তাহলে এখানে যেহেতু ভাইয়া উড প্লাস বি1 আছে, তার মানে এটা যেহেতু সেকেন্ড কন্ডিশন, তার মানে এই পাশে হবে বি2, আর এখানে বি2 নাই মানে কাটা, এখানেও বি2 আছে, এখানেও বি2 আছে, আয়ের সাথে ওয়াজ হবে, আয়ের সাথে তো ওয়াজই হয়, কিন্তু দুঃখজনকভাবে এখানে প্রিয় ভাই বোন আমার আয়ের সাথে ওয়াজ হবে না। কেন? কারণ প্রিয় ভাই বোন আমার মনে রাখতে হবে, ইফ উড দ্যাট আই উইশ, এদের পর কখনোই ওয়াজ হয় না, এদের পর লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, এদের পর কখনোই ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হবে, সারা জীবন কি হবে? সারা জীবন ওয়ার হবে, প্রিয় ভাই বোন আমার, ওয়ার হবে, অর্থাৎ সাবজেক্ট যাই থাক। তাহলে ইফ উড দ্যাট আই উইশ, এদের পর কখনোই ওয়াজ হয় না, এরপর সারা জীবন ওয়ার হবে। এখানে সাবজেক্ট আই থাক, এখানে সাবজেক্ট ইউ থাক, এখানে সাবজেক্ট হি থাক, এখানে সাবজেক্ট দে থাক, সাবজেক্ট যাই থাক না কেন, সারা জীবন ভার্বটা কি হবে বলেন প্রিয় ভাই বোন আমার? ওয়ার হবে। তার মানে ইফ আই উইশ অথবা উড দ্যাট, এরপর ওয়াজ হয় না, সাবজেক্ট যাই থাক, ওয়াজ হয় না, সারা জীবন ওয়ার হয়। এখন সারা জীবন যারা পড়ছে যে আয়ের সাথে তো ওয়াজ হবে, তারা কিন্তু ভুল করবে, তারা কিন্তু কি করবে বলেন প্রিয় ভাই বোন আমার? ভুল করবে, তাই না বলেন? আর রাকিব হাসান হৃদয় গোপালগঞ্জ থেকে বলছি, স্যার কোনোদিন আপনার লেকচার ভুলবো না, যেভাবে শিখাইছিলেন আমাদের। আলহামদুলিল্লাহ। রাকিব ভাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে অনেক বড় করেন আপনার এই অনেস্ট রিভিউর জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, গুড। এই যে আরো কিছু ওয়ার্ড আছে দেখেন, আমি কিন্তু ভুলেই গেছি, দেখেন আমি ভুলে গেছি কিন্তু আমাদের ভাই বোনদের মনে আছে। হ্যাঁ, এই যে অ্যাজ ইফ, এই যে আরো আছে অ্যাজ দো,
as though, as if, as though, তাহলে এই যে as if, as though, if, would that, I wish, এই ওয়ার্ডগুলোর পরে কখনোই ওয়াজ হয় না, কখনোই ওয়াজ হয় না, সারা জীবন কি হবে, ওয়ার হবে। থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাইয়া, যে আমাকে মনে করে দিয়েছেন, তাকে আল্লাহ পাক অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন, হ্যাঁ, অনেক উত্তম কি বলে মানুষদের সাথে রাখেন। অনেক ধন্যবাদ। দেখছেন আমি ভুলে গেছি, অথচ আমাদের স্টুডেন্টদের মনে আছে, কোন ক্লাসে পড়াইছিলাম, তাই না? আলহামদুলিল্লাহ। চলেন সামনে জায়গা। দে আর টু ব্রাদার্স, তারা দুই ভাই। ওকে, দুই ভাই, হ্যাঁ, একজন হচ্ছে নাসির স্যার আর একজন হচ্ছে সাইদুল স্যার। নাসির স্যার হচ্ছে হোয়াইট ভার্সন আর সাইদুল স্যার হচ্ছে নেলসন ম্যান্ডেলা, মানে হচ্ছে ব্ল্যাক ভার্সন, ঠিক আছে? তো এই সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আপনাদের সামনে মঞ্চে অভিবেশন করবেন সকলের প্রিয় আচ্ছা আচ্ছা, যাই হোক, মজার পর হচ্ছে বোর্ডের নাসির স্যারকে দেখা যায়। হ্যাঁ, নাসির স্যারকে দেখা যায়, নাসির স্যার তো সাদা মানুষ, ক্লাস তো সেই লাগতেছে, স্টুডেন্ট কম না, দেখছেন 584 জন লাইফের ক্লাস চালাইছে, লাইফের পচা ক্লাস স্যার না, লাইফের পচা লাইফের সেরা ক্লাস আপনার ক্লাস, আর না পচা ক্লাস আছে। আরে না, আচ্ছা আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমি কাজ করছি না না ডাক দেবো। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, দেখেন আলহামদুলিল্লাহ আনন্দের সাথে অনেক প্রকৃত ক্লাস। এই আবার দেখেন মজার একটা ব্যাপার, ও মাই সো চোখান দিচ্ছেন না প্রফ। আচ্ছা আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এখানে একটা ঝামেলা আছে। সেই ঝামেলাটা হচ্ছে আমরা বলি তারা দুই ভাই, ওকে ভালো কথা, কিন্তু কি তারা দুই ভাই, কিন্তু মানে ছেলেটা সরকারি চাকরি করে, কিন্তু মানে ছেলে ভালো কিন্তু রাতে মরিচ খায়। কি ওই যে আমাদের খালা হাসতেছে, বুঝছেন? হ্যাঁ, ছেলে ভালো কিন্তু রাতের বেলা দাঁত কামড়ায়, বুঝছেন তো? এই অবস্থা। তো কিন্তু মানে হচ্ছে একটা নেগেটিভ ব্যাপার। দেখেন, আপনি যদি গ্রামে গঞ্জে যান, ধরেন গ্রামে গেলেন একটা মেয়েকে বিয়ে করতে, তো মানুষ হচ্ছে না প্যাঁচ লাগায়, আপনাকে কি বলবো জানেন? মেয়েটা ভালো কিন্তু বলে একটা জিব্বার মধ্যে কামড় দিবে, আপনি তো ওখানেই শেষ পটাশ, বিয়ে আর কি করবেন? দৌড় দিবেন, দৌড়, বিয়া লাগবো না জায়গা। যেহেতু একটা বুড়া চাচা কি কইছে, কিন্তু কইছে, তার মানে মেয়ের মধ্যে ঝামেলা আছে, তার মানে কিন্তু মানে একটা ঝামেলা, কিন্তু মানে কিন্তু সাধারণত নেগেটিভ হয়। সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? নেগেটিভ হয়, নেগেটিভ হয়। আর এন্ড থাকলে সাধারণত এন্ড মানে হচ্ছে পজিটিভ পজিটিভ অথবা নেগেটিভ নেগেটিভ। তো কিন্তু মানে কিন্তু মানে বুঝে লাইছেন তো, ছেলে ভালো কিন্তু ডট ডট ডট। এই জন্য তারা দুই ভাই কিন্তু একজনও সৎ না, তারা দুই ভাই কিন্তু একজনও সৎ না, এই হচ্ছে ব্যাপার আর কি। তো একজনও সৎ না মানে হচ্ছে ভাই নেইদার, নেইদার মানে একজনও সৎ না। তাহলে দে আর টু ব্রাদার্স, তারা দুই ভাই, বাট নেইদার অফ দেম ওয়ার অনেস্ট, তাদের একজনও সৎ না। দুই ভাই কিন্তু একজনও সৎ না, দুজনই বদমাইশ, বদের হাড্ডি, বুঝছেন? আর এখানে বোথ হইতো যদি এখানে এন্ড হইতো, যদি কথার কথা যদি এন্ড থাকতো কথার কথা, তখন আপনি আবার বোথ বলতে পারতেন, বোথ বলতে পারতেন। দে আর টু ব্রাদার্স এন্ড বোথ অফ দেম ওয়ার অনেস্ট, তারা দুই ভাই এবং তারা সৎ, এবং তারা সৎ। আর বাট মানে বুঝছেন তো ঝামেলা আছে, বাট মানে কি ঝামেলা আছে, বাট বলছেন মানে বিয়ে ভেঙে গেছে, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, পরের প্রশ্নটা দেখেন, দ্য কারেক্ট স্পেসিফ অফ স্মোক ফিল্ড দ্য রুম, স্মোক ফিল দ্য রুম, এটা খুবই মজার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। স্মোক ফিল দ্য রুম, আমরা সবাই মনে করি যেহেতু পেসিভ, পেসিভ মানে একটা বাই লাগে, কিন্তু সোনামণিরা সব জায়গায় পেসিভে বাই লাগে না, সব জায়গায় পেসিভে কি লাগে না, বাই লাগে না, কোনো কোনো জায়গায় বইনও লাগে, বুঝছেন? বইনও লাগে। তো যাই হোক, মজার একটা ব্যাপার হচ্ছে দেখেন, কিছু ওয়ার্ড আছে যাদের পরে আসলে উইথ হয়, যেমন ধরেন সারপ্রাইজ, সারপ্রাইজ, এই যে সারপ্রাইজ, আপনি যদি সারপ্রাইজকে প্রিপোজিশন মানে সরি কি যেন বলে এটাকে প্যাসিভ করতে চান, সেক্ষেত্রে সারপ্রাইজের পরে বাই দিতে পারবেন না ভাইয়া, উইথ হবে, কেমন? তারপরে দেখেন প্লিজ, PLASED, প্লিজড, এই যে প্লিজ, প্লিজের পরে কিন্তু আপনি উইথ দিতে পারবেন, সরি বাই দিতে পারবেন না, আপনাকে উইথ দিতে হবে। তারপরে দেখেন আরো আছে সেজ, এই যে সেজের পরে কিন্তু আপনি বাই দিতে পারবেন না, কি দিতে হবে? উইথ দিতে হবে। তাহলে সারপ্রাইজ উইথ, প্লিজড উইথ, সেজ উইথ, এইখানে আরেকটা পেয়ে গেলাম আমরা, ফিল্ড উইথ, ফিল্ড, ফিল্ডের পরে কিন্তু আপনি বাই দিতে পারবেন না, উইথ দিতে হবে। সো জাস্ট এই ছোট্ট কয়েকটা ইনফরমেশন যদি আপনার জানা থাকে যে ফিল্ড উইথ, একটু কষ্ট করে লিখে রাখবেন প্লিজ, কমেন্টে লিখে দেন, খাতায় লিখেন, যেখানে পারেন লিখেন, কিন্তু লিখে রাখবেন প্লিজ প্রিয় ভাই বোন আমার। লিখেন ফিল্ড উইথ, সারপ্রাইজড উইথ, প্লিজড উইথ, সেইজ উইথ, ফিল্ড উইথ, সারপ্রাইজড উইথ, প্লিজড উইথ, সেইজ উইথ, এইগুলোর পরে প্রিয় ভাই বোন আমার উইথ হয়। জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটা জানা থাকলে আনসারটা বের হয়ে যাবে 1 সেকেন্ডে। কেন ফিল্ডের পরে বাই হয় না, হয় না, হয় না, কেন বাই দিলেন? এখানে বাই হবে না, কেন বাই দিলেন? এখানে আপনি উইথ দিলেন, ঠিক আছে, এখানে উইথ দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এখানে তো স্মোক ফিল্ড, 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 ফিল্ড হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে বিভার হবে ওয়াজার, পাস্ট টেন্সে বিভার হবে ওয়াজার, পাস্ট টেন্সে বিভার হবে ওয়াজার। কারণ আমরা জানি প্যাসিভ মানে বিভার প্লাস V3, এখানে আপনি উইথ দিচ্ছেন, ভালো কথা,
উইথ দিয়েছেন ভালো কথা, কিন্তু এখানে ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা, ওয়াজার নাই মানে কাটা। কারণ প্রিয় ভাই বোন আমার ওয়াজার লাগে, পাস্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ করতে ওয়াজার লাগে। তো এখানে ওয়াজার নাই মানে কাটা, তাহলে এখানে ওয়াজ আছে উইথ আছে, ওয়াজ আছে উইথ আছে, ওয়াজ আছে উইথ আছে, তার মানে আনসার হবে বি। আনসার হবে বি, আনসার হবে কি বা বি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার। আমি সত্যি করে বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা সাজাই, যে প্রশ্নগুলো অনেকবার পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই ধরনের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের আয়োজন থাকে, এবং বেসিক্যালি আমাদের ক্লাসগুলোর আয়োজন থাকে সবাইকে ঘিরে, কারণ আমাদের এই জব মেডিসিনের সব ধরনের স্টুডেন্ট রয়েছেন, এই জন্য আমাদের আয়োজনগুলো থাকে সবাইকে ঘিরে। অর্থাৎ বিসিএস এর জন্য, মানে আমাদের ক্লাসগুলো সবসময় বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, দশটা বিশ্ববিদ্যালয়ের জন্য, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, জিমের, জিআরই, স্যাট, টোয়েফল, ব্যালেন্স, মানে সবার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য সবাই ক্লাস করতে পারবেন বা সবাই ক্লাসটা মন দিয়ে করবেন ইনশাআল্লাহ, উপকৃত হবেন। পরের প্রশ্ন, দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি। গরিব মানুষের সবসময় আনহ্যাপি হয়, যদি এই কথা সত্য না তবু দিছে কি করার, পড়া লাগবে আমাদের। গরিব হইলে অসুখী হবে এটা জরুরি না, গরিব মানুষ সুখীও হইতে পারে। ওকে, যাই হোক, তাহলে ইসলামিক ইউনিভার্সিটি 2-3 সালে এই প্রশ্নটা আসছিল, সেম প্রশ্নটাই আবার আসছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব 2021 সালে। খুবই বড় একটা পরীক্ষা, খুবই বড় একটা পরীক্ষা, খুবই একটা পরীক্ষা। এই দেখেন মজাকারে বলে, দেখেন ভাইয়া এইখানে বলতেছে পুর শব্দটা কি হবে আসলে, দা পুর শব্দটা কি হবে সোনামণিরা? পুর আসলে বেসিক্যালি একটা অ্যাডজেক্টিভ, পুর একটা আসলে অ্যাডজেক্টিভ, পুর আসলে অ্যাডজেক্টিভ, পুর আসলে অ্যাডজেক্টিভ। তাহলে কি আমরা আনসার অ্যাডজেক্টিভ? ওমা, আমরা পুর তো অ্যাডজেক্টিভ, আনসার অ্যাডজেক্টিভ করবো না? পুর আসলে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু অপশনে অ্যাডজেক্টিভ নাই। তার মানে ভাইয়া বুঝতেছি না আসলে। আরে পাগলা, পুর অ্যাডজেক্টিভ ঠিক আছে, কিন্তু প্রিয় ভাই বোন আমার কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যাদের পূর্বে আর্টিকেল দা দিলে তারা প্লুরাল কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়, প্লুরাল কমন নাউন হয়ে যায়। কিভাবে? যেমন ধরেন পুর মানে একজন গরিবকে বোঝায়, পুর মানে গরিব, কিন্তু যখনই বলা হবে দা পুর, দা পুর মানে গরিবরা। রিচ, রিচ একটা অ্যাডজেক্টিভ, রিচ একটা অ্যাডজেক্টিভ, রিচ মানে একজন ধনীকে বোঝায় বা রিচ মানে ধনী, কিন্তু যখনই বলা হবে দা রিচ, দা রিচ মানে ধনীরা, ধনীরা। হ্যাঁ, ব্লাইন্ড, BLIND, ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কানা, একজন কানাকে বোঝায়, কিন্তু দা ব্লাইন্ড মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার কানারা, কানারা। পায়াস, পায়াস মানে ধার্মিক, একজন ধার্মিককে বোঝায়, আই এম পায়াস, মাই ফাদার ইজ পায়াস ম্যান। কিন্তু ভাইয়া আমি যদি বলি দা পায়াস মানে ধার্মিকরা, ধার্মিক রা, ধার্মিক রা। তো এরকম আরো ওয়ার্ড আছে, দা পুর মানে গরিবরা, দা রিচ মানে ধনীরা, দা ব্লাইন্ড মানে কানাডা, দা পায়াস মানে ধার্মিকরা, দা ডাব মানে বোবারা, দা ব্রেভ মানে সাহসীরা। তাহলে ব্রেভ মানে একজন সাহসীকে বোঝায়, দা ব্রেভ মানে একজন সাহসীকে বোঝায়, কিন্তু দা ব্রেভ মানে সাহসীরা, সাহসীরা, সাহসীরা। এই যে মজার ব্যাপার হচ্ছে এইগুলো হচ্ছে প্লুরাল কমন নাউন, অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের পূর্বে আর্টিকেল দা দিলে তারা প্লুরাল কমন নাউনে পরিণত হয়ে যায়। তো এইগুলো ছিল মূলত অ্যাডজেক্টিভ, কিন্তু আর্টিকেল দা দেওয়ার কারণে এখন হয়ে গেছে এরা প্লুরাল কমন নাউন। এবং মজার ব্যাপার হচ্ছে এদের সাথে ভার্বটা সারা জীবন প্লুরাল হবে, সারা জীবন। কেন ভাইয়া? দেখেন দা পুর মানে গরিবরা, পৃথিবীতে কি একজন দুজন গরিব না, কোটি 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 মানুষ গরিব, তাহলে কি পুরের সাথে আর হবে না? হবে, অবশ্যই আর হবে। দা রিচ মানে ধনীরা, মানে পৃথিবীর সব ধনীদেরকে বোঝানো হচ্ছে। তো পৃথিবীতে একজন দুজন ধনী না, কোটি কোটি মানুষ ধনী, কোটি কোটি মানুষ ধনী, তাহলে এদের সাথে ঈদ হবে না? আর হবে, আর হবে। কিন্তু দুঃখজনক ভাবে পরীক্ষায় এদের সাথে ঈদ থাকে, ঈদ থাকে। সোনামণিরা খুব খেয়াল করো, পরীক্ষায় এইগুলা যখন বাক্যের শব্দের হিসেবে কাজ করে ভার্বটা সবসময় প্লুরাল হবে, কিন্তু পরীক্ষায় অপশনে ইজ থাকে। তাহলে যে অপশনে ইজ পাবো আমরা রাখবো না, কাটবো, জাস্ট কেটে দিব। এদের সাথে কখনো ইজ হবে না, হবে না, হবে না, সারা জীবন ভার্বটা আর হবে। আবার পরীক্ষায় এগুলো আসে, কিন্তু এদের পূর্বে আর্টিকেল থাকে না অনেক সময়, তাহলে যেই অপশনে আর্টিকেল থাকবে না সেটাও কাটা। কেন? এদের পূর্বে আর্টিকেল দিতে হবে। তাহলে দুইটা ব্যাপার, একটা হচ্ছে এটা এদের পূর্বে আর্টিকেল দা দিতে হবে, আর হচ্ছে এদের সাথে ভার্বটা আর হবে বা হ্যাভ হবে, মানে প্লুরাল হবে আর কি। কিন্তু পরীক্ষা সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার। ক্লিয়ার ইনশাআল্লাহ? বলেন জীবনে ভুল হবে? ওই আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, এগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। বলেন ক্লাস কি বুঝতেছি, ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ? প্রিয় ভাই বোন আমার, হি লিডস দ্য মোস্ট আনহ্যাপি লাইফ। সো প্রিয় ভাই বোন আমার, আমরা এখানে দেখতেছি একটা মোস্ট আছে, যেটাকে আমরা অনেক সময় বলি স্যার ইএসটি থাকলে তো স্যার সুপারলেটিভ হয়, সুপারলেটিভ। হ্যাঁ, সেটা আমিও জানি সুপারলেটিভ হয়। স্যার সুপারলেটিভ বলে দা হবে, স্যার এখানে কেন দিয়েছেন, এ ভুল দিয়েছেন গো স্যার। হ্যাঁ, আপনার কথা ঠিকই আছে, এখানে আপনার হয়তো মনে হইতে পারে যে এখানে ভুল, কিন্তু প্রিয় ভাই বোন আমার এখানে শতভাগ শুদ্ধ। মানে স্যার কি বলেছেন যে শুদ্ধ হয় কি করে? হ্যাঁ হ্যাঁ, শতভাগ শুদ্ধ প্রিয় ভাই বোন আমার, এটা শতভাগ শুদ্ধ। স্যার আপনি ঠিক বলেছেন, দা এখানে দা হবে যে, তাই না? বলেন, আপনাদের মনে হচ্ছে দা হবে, কিন্তু না প্রিয় ভাই বোন, এই হবে। সো একটা বিষয় মাথায় রাখবেন, মোস্ট
যখন বেরি অর্থ প্রদান করে, লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, মোস্ট যখন বেরি অর্থ প্রদান করে, সবাই একটু লিখে রাখেন, বেরি অর্থ প্রদান করে, বেরি অর্থ প্রদান করে, অর্থ প্রদান করে, মোস্ট যখন বেরি অর্থ প্রদান করে, প্রদান করে, তখন দা না বসে এ বসে, তখন দা না বসে এ বসে। একটু লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সারা জীবনে সম্পদ হবে। আমি কিন্তু চাইলে মুখে বলতে পারতাম, নাও লিখতে পারতাম, কেন আমি লিখছি কেন, যেন আপনারা লিখেন। যেখানে ওস্তাদ দেখে সেখানে শিশুরা লিখবেন, এটা হইতেই পারে না, তাই না বলেন? এই জন্য আমি লিখছি। আর আমি ওস্তাদ বলার জন্য ছড়ি, আমি ওস্তাদ না, আসলে আমি নিজেই শিষ্য, আমি এখন শিখতেছি। এই শুনেন না প্রিয় ভাই বোন আমার, তাহলে মোস্ট যখন ভেরি অর্থ প্রদান করে তখন দা না হয় এ বসে। মোস্টের আমরা যদিও জানি যে দ্য মোস্ট বিউটিফুল, দ্য বেস্ট বয়, দ্য টলেস্ট বয়, দ্য স্মলেস্ট বয়, সুপারলেটিভ মানেই দা হবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা এখানে মোস্টের পূর্বে মানে মোস্ট অর্থ যখন মানে মোস্ট যখন ভেরি অর্থ প্রদান করে তখন মোস্টের পূর্বে দা না বসে এ বসে। তার মানে এখানে আমরা চাইলেই কিন্তু এখানে এই মোস্টকে কেটে দিয়ে আমরা একটা ভেরি লিখতে পারবো, চাইলেই কিন্তু লিখতে পারবো। হি লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ, হি লিডস আ ভেরি আনহ্যাপি লাইফ। সে খুব অসুখী একটা জীবনযাপন করছে, তার জীবনে কোনো সুখ নাই, কোনো শান্তি নাই, কষ্ট আর কষ্ট। ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে মোস্টের অর্থ এখানে ভেরি। যাই হোক, এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এটাকে কি বানাইতে বলছে? এক্সক্লেমেটরি। সো এক্সক্লেমেটরি বানানোর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ভাইয়া যদি আর্টিকেল এ থাকে, খুব খেয়াল করে দেখেন, এ থাকে, যদি কি থাকে? এ থাকে, এ ভেরি থাকে। যদি এ ভেরি থাকে, যদি এখানে মোস্ট ভেরির অর্থ প্রদান করতেছে, তাহলে এ ভেরি থাকলে অথবা কথা এ মোস্ট থাকলে, তাহলে সেক্ষেত্রে হোয়াটে হবে, হোয়াটে দিয়ে শুরু করতে হবে, হোয়াটে দিয়ে। হ্যাঁ, তাহলে যদি এ বেরি থাকে, হ্যাঁ হোয়াটে হবে, এ বেরি থাকলে হোয়াটে হবে, এ বেরি থাকলে হোয়াটে হবে। আর যদি শুধু বেরি থাকে, শুধু বেরি থাকে, তাহলে হাউ দিয়ে শুরু হবে। এটাই হচ্ছে ভাই এক্সক্লেমেটরি বাক্য বানানোর নিয়ম। ভাইয়া লাইফে স্টুডেন্ট কমে যাচ্ছে, আমি কি ক্লাস শেষ করে দিব? আমি কিন্তু আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই মুহূর্তে লাইফ স্টুডেন্ট কমে গেছে, আমি ক্লাস শেষ করে দেবো? ক্লাস কি ভালো লাগতেছে না? আপনারা একটু আগে বললেই তো হইতো ক্লাস ভালো লাগতেছে না, তাহলে তো আমি ছেড়ে দিতাম। আপনাদেরকে কষ্ট দিয়ে আমি কখনোই ক্লাস নিব না। যতক্ষণ আপনাদের ভালো লাগবে বলবেন, ততক্ষণ পর্যন্ত ক্লাস হবে। যখন ভালো লাগবে না, কি দরকার আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য? সত্যি আপনাদেরকে অনেক ভালোবাসি, কষ্ট দিতে চাই না। তো ভালো না লাগলে বলবেন, হ্যাঁ স্টুডেন্ট কমে যাচ্ছে, তাহলে থাকবে আজকে এই পর্যন্তই না? আচ্ছা, এই প্রশ্নটা বুঝাই দিচ্ছি। দেখেন, বেরি যখন এ বেরি থাকবে তখন হোয়াটে হবে, আর যখন শুধু বেরি থাকবে তখন হাউ দিয়ে বাক্যটা শুরু করতে হবে। তাহলে যেহেতু এখানে এ বেরি আছে, তার মানে অবশ্যই ওয়াটে দিয়ে বাক্যটা শুরু করতে হবে। এখানে ওয়াটে নাই মানে কাটা, আর হাউয়ের সাথে কখনো এ হয় না। এখানে এ কেন দিলেন? কেন দিলেন এখানে? হাউয়ের সাথে কখনো এ হয় না, হাউয়ের সাথে কখনো এ হয় না। কেন হয় না এটা অন্য একদিন কোন একটা ক্লাসে বুঝাই দিব, কারণ আজকে যেহেতু স্টুডেন্ট কমে গেছে। তাহলে যাই হোক, এখানে ওয়াটে দিয়ে বাক্যটা শুরু হবে, তাহলে ওয়াটে নাই মানে কাটা, ওয়াটে নাই মানে কাটা। আচ্ছা, এখানে ওয়াটে আছে, এখানে ওয়াটেন আছে, এখানে ওয়াটে আছে, তাহলে এটাই আনসার না। শোনাওনি, এটা আনসার হবে না। কেন? আরে বাগলা, এখানে আন আছে, আনহ্যাপি, ইউ আছে, ইউ ভাওয়াল আছে গো, ভাওয়াল থাকলে এ হয় না যে এন দিতে হয়। তার মানে যেহেতু ভাওয়াল আছে প্রিয় ভাই বোন আমার, তো এখানে আর্টিকেল এ দেওয়া যাবে না পাগলা, এখানে এন দিতে হবে। বুঝছেন? তাহলে সবসময় সব জায়গায় সবকিছু হয় না প্রিয় ভাই বোন আমার, সবসময় সবকিছু সব জায়গায় হয় না, সবসময় সূত্র দিয়ে কাজ হয় না, বুদ্ধি লাগে, বুদ্ধি। ওই বলেন সূত্র বড় না বুদ্ধি বড়? প্রিয় ভাই বোন আমার বলেন, সূত্র বড় না বুদ্ধি বড়? সূত্রের চেয়ে বুদ্ধি বড়, সূত্রের চেয়ে বুদ্ধি বড়। সূত্রের চেয়ে কি বড় বলেন? সূত্রের চেয়ে বুদ্ধি বড়, সূত্রের চেয়ে কি বড়? বুদ্ধি বড়। বলেন ক্লাস কি ভালো লাগতেছে? মজা পারবো? হ্যাঁ, ক্লাস কি ভালো লাগতেছে? এভাবেই কিন্তু আমরা আমাদের পেট বেঁচে পড়িয়ে থেকে একদম বেসিক থেকে, এগুলো জাস্ট আপনাদেরকে একটু মজা দেখানো হয়েছে যেন আপনারা ভর্তি হয়ে যান আমাদের কোর্সে। তো আমাদের পেট বেঁচে কিন্তু মজার বাক্স। এটা যদি হয় ধরেন একটা পশম, আমাদের পেট বেঁচে মানে একটা বডির মতো, বুঝছেন তো? পেট বেঁচে কিন্তু প্রত্যেকটা জিনিস একদম বেসিক থেকে পড়ানো হয়, একদম সিরিয়াল অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী, একদম লেকচার 1 থেকে নাউন, প্রোনাউন, ভার্ব, কি বলবো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ফ্রেজ, ক্লজ, টেন্স, ভয়েস, নারেশন, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম ভার্ব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, প্রত্যেকটা জিনিস সিকোয়েন্স অনুযায়ী বেসিক থেকে পড়ানো হয়। তো আপনাদের অনেক দিনের স্বপ্ন যে স্যার একদম বেসিক থেকে যদি আপনাদের কাছে পড়তে পারতাম কতই না ভালো হইতো। তো আপনাদের জন্য গড়ে আমাদের কিন্তু একদম বেসিক কোর্স শুরু হয়ে যায়, একদম বেসিক থেকে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমাদের যারা 19তম নিবন্ধনে ভর্তি হবে না, হ্যাঁ তাদেরকে একটু বলে দেন 19তম নিবন্ধনে ভর্তি হলে আপনি বলে দেন আর দেন আপনারা নাকি অফার দিবেন, আমার পছন্দ করে না, ফলোয়ারকে নাসে তারা অফার দেয়, নাসে আসলে অফার দেয়, কি চালাক আমি আসলে অফার দেয়। আচ্ছা, এতক্ষণ আপনারা একটু কমেন্ট করে জানান একটা জিনিস কি,
সবসময় আমি বলি যে অন্যের প্রশংসা করবেন, নিজের প্রশংসা নিজে কখনোই করবেন না। আপনার চেহারা অনেক সুন্দর, আপনার চুলগুলো অনেক সুন্দর, আপনার চোখ দুটো একেবারে টানা টানা, এই সব কথা বলা যাবে না। নিজের প্রশংসা নিজে করা যাবে না, ঠিক আছে? আপনি অন্যের প্রশংসা করবেন। আপনি অন্যের বলবেন যে তোমার চোখ দুটো অসাধারণ সুন্দর, ঠিক আছে, তোমার শার্টটা অনেক সুন্দর, তুমি যে শাড়িটা পরেছো না অসাধারণ, এইরকম যদি আমরা বলি, তোমার চুলগুলো না জোস, তোমার কথাগুলো না অনেক সুন্দর, তোমার কণ্ঠটা না সেই, এই ধরনের কথাগুলো যদি অন্যকে বলেন, অন্যেরা কিন্তু অনেক অনেক অনেকেই খুশি হবে। কেউ যদি কারো যদি রান্না খান, আপনি অবশ্যই বলবেন যে রান্নাটা জোস হয়েছে। যদি লবণ বেশি হয় তারপর বলা যাবে না যে লবণ বেশি হয়েছে, যদি একটু ঝাল বেশি হয় তাও বলা যাবে না ঝাল বেশি হয়েছে। শুধু কি করতে হবে, শুধু তাদের প্রশংসা করতে হবে যে না জোস রান্না হয়েছে, তাহলে যিনি রাঁধুনি, যিনি রান্না করছেন, সে একটু খুশি হয় যে না রান্নাটা ভালো হয়েছে। মুখের উপর কখনো বলা যাবে না যে রান্না খারাপ হয়েছে। তেমনি যাই হোক, আমাদের সাইদুল স্যারের ক্লাসটা কেমন লাগছে একটু আপনার কমেন্টের মাধ্যমে জানান। আপনারা যদি কমেন্ট করেন, ভালো ভালো কমেন্ট করেন, তাহলে কিন্তু আমাদের সাইদুল স্যার খুব খুশি হয় এবং তিনি একটু নিত্য নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়। তা দেখি একটু বলেন কি ক্লাসটা কেমন লাগে বলেন তো। এই যে দেখেন আমাদের একজন জাফরুল্লাহ হোসেন নাহিদ স্যারের এই শার্টটা অনেক সুন্দর, এই যে আমার পাঞ্জাবিটা অনেক সুন্দর। তো স্যার সে একটু আমার কিন্তু একটু ভালো লাগছে, কি দেখি এই তাহলে সুন্দর, তাহলে আমি এই বোতামটা আটকাই ফেলাই, কেন বুঝেন না, কিছু আবার দেখা যায় কিনা, এই লাগাই দিয়ে দিচ্ছি। এই অনেক সুন্দর লাগতেছে না, এই যে দেখছেন। আমার কিন্তু একটু ভালো লাগছে যে এই যে একজনে কমেন্ট করছে যে এরকম মানে প্রশংসা করেন, বুঝলেন না? গুড, যথেষ্ট ভালো, অনেক ভালো ক্লাস, ভেরি গুড ভেরি গুড ভেরি। আপনি এরকম শুধু একটু ক্লাস করেন, এটা তো জাস্ট আমাদের ফ্রি ক্লাস, এখানে কিন্তু প্রশ্ন সলভ করা হয়, কিন্তু আপনাদের কিন্তু বেসিক পড়তে হবে। বেসিক যদি পড়াশোনা করে তাহলে কিন্তু অনেক জ্ঞান আপনার বৃদ্ধি পাবে। এবং শুধু জবের ক্ষেত্রেও না, দেখেন আপনি সব কিছু কিন্তু চাকরি লেভেলে খেয়াল করবেন না, আপনার তো বাচ্চা কাচ্চা আছে, তাদেরও তো পড়াতে হবে, তাই না? আপনি যদি এখান থেকে ইংরেজিটা ভালো করে শিখতে পারেন, বাংলাটা ভালো করে শিখতে পারেন, ম্যাথমেটিক্স ভালো করে শিখতে পারেন, বিজ্ঞানটা ভালো করে শিখতে পারেন, তাহলে আপনি আপনার ছেলেমেয়েদেরকে পড়াতে পারবেন সুন্দর মতো। অনেকের স্ত্রী আছে পড়াশোনা করে, আপনি আপনার ওয়াইফকে পড়াতে পারবেন, তাই না? তাহলে অনেক কিন্তু উপকার হবে। অর্থাৎ মানুষের শেখার কোনো বয়স নাই। আমাদের কোর্সে যারা ভর্তি, মনে করেন এই সাইদুল স্যার যে ইংরেজি এত সুন্দর করে পড়ায়, এখানে পার্টিসিপেন্ট আছে, আর্টিকেল পড়ায়, স্যার প্রিপোজিশন পড়াচ্ছে, ভয়েস চেঞ্জ পড়াচ্ছেন, ন্যারেশন পড়াচ্ছেন। স্যার যে এই টপিকগুলো যে পড়াচ্ছেন, এই টপিকগুলোই কিন্তু আপনার বাচ্চাদের পড়তে হবে। যেমন পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, সেম জিনিস কিন্তু, তাহলে তাদের কিন্তু এই জিনিসটা আপনি পড়াতে পারবেন, সব ক্ষেত্রে কাজে লাগবে। আর আপনি দেখেন এই যে নিবন্ধন পরীক্ষা খুব এই যে নিবন্ধন লিখিত পরীক্ষা হবে 12-13 তারিখ, 12 তারিখ 13 তারিখ নিবন্ধন পরীক্ষার পরেই এ মাসে ইনশাল্লাহ আপনাদের নিবন্ধনের নতুন সার্কুলার আসতে পারে একদম। তাই এই নতুন সার্কুলার আসতে পারে, যারা নিবন্ধন এবার কট খেয়ে গেছেন তাদের জন্য বলছি আপনার নিবন্ধন কোর্সটায় ভর্তি হয়ে যান। আমাদের নতুন নিবন্ধনের ব্যাচ একদম রাত 9টায় এবং সকাল 9টায়, 19তম নিবন্ধন। এবং যারা আমাদের এই গ্রুপে আমরা জানি অনেকে আছে মসজিদের ইমামতি করেন, মাদ্রাসার ছাত্র আছেন যারা, তার অনেক কষ্ট কিন্তু আমরা জানি। একজন মসজিদের ইমামের বেতন অনেক কম, মুয়াজ্জিনের বেতন অনেক কম, তারপর মাদ্রাসার ছাত্রদের অনেক কষ্ট করতে হয়, এতিমখানে অনেক বড় হয়, সাধারণত তারা একটু মানে থাকে। তাদের জন্য আমরা বলি যে আমি একটু কথা বলি যে দেখেন ইমাম, যারা মসজিদের ইমাম আছেন, এখানে যারা আমাদের এখানে যারা মাদ্রাসার ছাত্র আছেন, মুয়াজ্জিন আছেন, তাদের জন্য বলতেছি যে ইমাম, মসজিদের ইমাম বানান কিন্তু রসকে ইমাম, মুয়াজ্জিন এবং কি মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদের জন্য আমি বললাম আমাদের যে 19তম নিবন্ধন কোর্স, তারা কিন্তু একদম কত টাকা দেবেন জানেন? তারা অনলি 1500 টাকা দেবেন আমাদেরকে, অনলি 1500, অন্যরা দিবেন না। আর অন্যরা 19তম নিবন্ধনের অন্য যারা আছেন আমাদের যারা, তারা কিন্তু একটু বেশি দিবেন। তার 19তম নিবন্ধন কোর্স তারা দিবেন 1650 টাকা। ভাইয়া কোনো কম দিবেন না, তারা দিবেন 1650 টাকা, কোনো কম দেওয়া যাবে না। ওকে, আর 4টা বই কিন্তু এর সাথে পাবেন। আপনাদের নতুন যে বই, আমরা কিন্তু একদম নতুন বই দিব এই সপ্তাহের ভিতরে, আপনাদের নতুন বই আমরা কুরিয়ার যোগে আপনাদেরকে পাঠিয়ে দেবো। এর সাথে 4টা বই একদম নতুন বই আপনাদের কুরিয়ারে পাঠিয়ে দেবো। এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে সবাইকে নতুন এডিশনেরটা পাঠিয়ে দেওয়া হবে। তাই 19তম যারা মসজিদের ইমামতি করেন, যারা মসজিদের মুয়াজ্জিন আছেন, মাদ্রাসা যারা ছাত্র আছেন, তারা 19তম নিবন্ধন কোর্স ফি তারা দেবেন 1500 টাকা। মনে থাকে যেন সেম জিনিসটা দিয়ে এই যে 10 থেকে 20তম গ্রেড যারা চাকরি পরীক্ষা দেন ছোট ছোট, এই তাদের উদ্দেশ্যে বলি ইমাম মুয়াজ্জিন যারা দেন তাদের জন্য তাদের জন্য সেম কন্ডিশন 1500 টাকা দিয়ে দিবেন। আর অন্যদের জন্য আপনারা 1650 টাকা দিবেন। মনে থাকে যেন ভাইয়া, মনে থাকে যেন। আর যারা অ্যাডভান্স প্রাইমারি কোর্সেও কিন্তু সেম, যারা অ্যাডভান্স নতুন প্রাইমারি কোর্সটা করবেন তাদের জন্য বলতেছি, যদি কোনো এরকম ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা ছাত্র হন তারা 1500 টাকা দিবেন, আদারওয়াইজ অন্যরা সবাই 1650 টাকা দিবেন। আর যদি বিসিএস কোর্স হয়, এই যে বিসিএস মাদ্রাসার ছাত্র যদি হন বিসিএস কোর্স, তারা দিবেন 2500 টাকা। কত টাকা দিবেন? 2500 টাকা। আর অন্য যারা আছেন অন্যরা, তারা দিবেন আমাদের 3000 টাকা।
ক্লিয়ার 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 ক্লিয়ার। এবার আপনাদের আমি কমেন্টগুলো পড়বো, আপনাদের যদি কোনো ভর্তি সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে আপনাদের কমেন্টগুলো আমি পড়বো। ওকে, দেখি আপনারা একটু কমেন্ট করেন যদি কোনো কিছু জানার থাকে। স্যার প্রাইমারি হাইলাইটস কবে পাবো? অমিত শাহ, প্রাইমারি হাইলাইটস এ সপ্তাহে পাবে না, 10 দিন লাগবে, কারণ অনেক আপডেট তথ্য আমরা অ্যাড করতেছি, বুঝছেন? প্রচুর পরিমাণে আপডেট আমাদের জিকে থেকে শুরু করে অনেক কিছু আমরা আপডেট আমরা কিন্তু দিচ্ছি, যে কারণে কি হবে চমৎকার হাইলাইটস পাবেন। আমরা চাই সর্বোচ্চ কমান পেতে, কারণ 75 নম্বরের ভিতরে আপনার 70+ নম্বর যদি আপনি না রাখতে পারেন আপনি কখনোই প্রাইমারি পরীক্ষা আপনি চান্স পাবেন না, চাকরিটা হবে না। চান্স পাবেন কিন্তু চাকরি হবে না, পোস্টও ফাঁস হয়। এই জন্য আমরা প্রাইমারির হাইলাইটসটা এত সুন্দর মতো তৈরি করতেছি যা বলার মতো না। আমি এতক্ষণ কিন্তু আমি বাংলা হাইলাইটসের কাজ করতাম, এই যে আজকে সারাটা দিন বাংলা হাইলাইটসের কাজ করেছি, আগামীকাল বাংলাটা একদম কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। খুব শীঘ্রই মানে জুলাইয়ের 10 তারিখের মধ্যে আমরা BCS এর হাইলাইটস দিব। 10 থেকে 20 মানে গ্রেড তো দিয়েই দিছি, 10 থেকে 20 গ্রেড তো প্রতিদিনই যাচ্ছে। প্রাইমারিটা নিবন্ধন আর BCS এর এটা একদম নতুনগুলো আপনাদেরকে সবাইকে পাঠিয়ে দেবো। অনেক ধৈর্য ধরেছেন, আর একটু ধরেন, হ্যাঁ একটা সপ্তাহ ধরেন। নিবন্ধনগুলো 1 সপ্তাহ লাগবে না, 5 দিনের ভিতরে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। স্যার গণিতে দুর্বলদের জন্য বিশেষ ব্যবস্থা আছে? অবশ্যই। গণিতে আমাদের মমিনুল স্যার আর তৌহিদ স্যার, মমিনুল স্যার আর তৌহিদ স্যার আর লাগবে না। আমাদের নতুন আরও একজন গণিতের বস টিচার আপনাদের সামনে আমরা হাজির করব, কিছুদিনের ভিতরে দেখতে পাবেন। তাই মমিনুল স্যার আর তৌহিদ স্যার দুজন জোস টিচার, কোনো সমস্যা নেই। পাটিগণিত পাঠটা আমাদের তৌহিদ স্যার পড়াবেন, আর বীজগণিত আর হলো আমাদের জ্যামিতি পাঠটা আমাদের মমিনুল স্যার নেবেন। টেনশনের কোনো কারণ নেই। আপনার সাধারণত দুর্বল থাকে মানুষ ম্যাথ আর ইংরেজিতে, তাই না? সেখানে তো ইংরেজিতে সাইদুল স্যার আছেন, আমাদের লিটারেচার অংশের জন্য হাবিব স্যার আছেন, নো টেনশন। ওকে স্যার, আমি ইমাম স্যার 19তম নিবন্ধনে ভর্তি হয়েছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একজন ইমাম পরিচয় দেওয়া যে কতটা গর্বের আপনি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। স্যার আপনারা কি এটিও পদের জন্য কোনো কোর্স চালু করতে চান? এটিও কোর্সটা হলো 10 থেকে 20তম করে, এই যে এটিও কোর্স, এটিও কোর্সে যদি কেউ মাদ্রাসার এটিও কোর্স, তো আবার বলেছি এটিও কোর্স কারা করবেন? এটিও কোর্স কিন্তু 1650 টাকা, রাত 9টায় এই ক্লাসটা হয়। কিন্তু আবার বলছি যে এটিও কোর্সের যারা ভর্তি হবেন অবশ্যই তাদেরকে কিন্তু প্রাইমারি স্কুলে শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে। যারা প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা না, তারা ভুলে অ্যাপ্লাই করে না আমাদের কোর্সে ভর্তি হবেন না, মনে থাকে যেন। যারা প্রাইমারি স্কুলে টিচার প্রফেশন আছে টিচিং, তারা কিন্তু ভর্তি হবেন। এটা হলো কোর্স ফি 1650 টাকা। স্যার প্রাইমারি অ্যাডভান্স কোর্সে করলে কি 19তম নিবন্ধনে কোর্স করা লাগবে? আপনি প্রাইমারি করেন, আপাতত নিবন্ধন কোর্স করার দরকার নেই, প্রাইমারিটাই করেন, আপাতত দরকার নেই। স্যার হাইলাইটস দিলে ভালো হতো? অবশ্যই দিব। 10 থেকে 20তম গ্রেড নিবন্ধনের পার্থক্য কি? হ্যাঁ, 10 থেকে 20তম গ্রেডের নিবন্ধনের মধ্যে পার্থক্য হলো নিবন্ধনের কোর্সটা একটু সহজ থাকে, আর 10 থেকে 20তম গ্রেড অনেক কঠিন একটা পার্ট। সেখানে লিখিত প্রিলি উভয় স্টাইলে হয়, যেমন এটিও, এখানে এটিও পরীক্ষা আপনার প্রিলির পরে লিখিত পরীক্ষা দিতে হয়। তো এইটার জন্য প্রিলি লিখিত 10 থেকে 20তম গ্রেডে প্রিলিও হয়, লিখিত ক্লাসও হয়, অর্থাৎ প্রিলি লিখিত উভয় হয়, সেটা 10 থেকে 20তম গ্রেড। আর নিবন্ধনের জন্য কিছু টপিক আছে আলাদা, নিবন্ধনের সিলেবাসটাই আলাদা, যেমন বাংলা সিলেবাসও আলাদা, নিবন্ধনের টোটাল সিলেবাসটা আলাদা। এই জন্য আমরা বলি যে 10 থেকে 20তম গ্রেড করলে নিবন্ধনটা হয়ে যায়। 10 থেকে 20তম গ্রেড কেউ যদি করেন তার আলাদা নিবন্ধনের জন্য ভর্তি হওয়া লাগে না, ঠিক আছে, হয়ে যায়। স্যার আপনাদের গাজীপুরে ব্রাঞ্চ আছে? নাই স্যার, গণিত বেসিক থেকে ক্লাস করতে চাই। অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে ভাইয়া, আমাদের প্রত্যেকটা ক্লাস বেসিক থেকে, বেসিক ছাড়া কোনো ক্লাস হয় না। ভর্তি ছিলাম 14তম ব্যাচে, এখন সার্কুলার দিচ্ছে, কোনো 10 থেকে ওইটাই হবে। আপনারা নতুন করে ভর্তি হওয়ার দরকার নেই। নার্গিস সুলতান, আপনারা নতুন করে ভর্তি করে 10 থেকে 20তম গ্রেডই আপনি ভর্তি হন, নতুন কোর্সে আপনি ভর্তি হন, যথেষ্ট। জব মেডিসিনের সাথে আছি, চাকরি হওয়ার আগ পর্যন্ত থাকবো এই কোচিংয়ে, অসাধারণ পড়া, তাদের পড়াকুশ অনুপ্রেরণা একদিন কাঙ্ক্ষিত পৌঁছাবে। থ্যাংক ইউ আপু। সুরিয়া খাতুন, থ্যাংক ইউ। অমিত শাহ স্যার আপনাদের 11 থেকে 20তম গ্রেডের হাইলাইটসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ অমিত শাহ। ফারজান আক্তার স্বর্ণা স্যার 19তম নিবন্ধনে ভর্তি হয়েছি, ক্লাস 7টায় হয়। নতুন যারা নিবন্ধনে ভর্তি হয়েছে তাদের কি 9টায় ক্লাস হয়? হ্যাঁ, তাদেরকে নতুন যারা ভর্তি তাদের ক্লাস 9টা হয় এবং সকাল 9টায় হয়। 19তম নিবন্ধনে হাইলাইটস কখন? 19তম নিবন্ধনে হাইলাইটস পেতে আর 5 দিন লাগবে, বলে দিলাম তো। স্যার যারা অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছে তারা কি 19তম নিবন্ধন পরীক্ষা দিতে পারবে? অবশ্যই অবশ্যই পারবেন, অবশ্যই অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। ওকে স্যার, দৌলতপুর শাখার হাইলাইটসগুলো এখনো পেলাম না। দৌলতপুর শাখা আজকে হাইলাইটস পাঠানো হয়েছে, কালকে নিয়ে নেন। আজকে কিন্তু দৌলতপুর শাখায় হাইলাইটস পাঠানো হয়ে গেছে, BCS এরগুলা, BCS এর ম্যাথমেটিক্সটা পাঠানো হয়েছে, ম্যাথেরটা আমাদের সকল শাখায় ম্যাথের হাইলাইটস পাঠানো হয়েছে এবং 10 থেকে 20তম গ্রেড পাঠানো হয়েছে। আপনারা অফিসে যোগাযোগ করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন।
অনেক রাত হয়েছে, আপনাদের জন্য কাজ করি, বইয়ের জন্য কাজ করি, ঠিক আছে। তা আবার একটু বলেছি, যারা ইমাম মুয়াজ্জিন মাদ্রাসা ছাত্র আছেন তারা 19তম নিবন্ধন 10 থেকে 20তম গ্রেড এটিও কোর্স প্রাইমারি অ্যাডভান্স কোর্স তাদের জন্য 1500 টাকা ভাইয়া। আর যারা অন্য পেশায় যারা আছেন তাদের জন্য কিন্তু 1650 টাকা। 19তম নিবন্ধনের জন্য 1650 টাকা, আর প্রাইমারি অ্যাডভান্স আর এটিও আর 10 থেকে 20তম সবগুলো 1650 টাকা। আর আমাদের বিসিএস কোর্স কিন্তু 3000 টাকা, আর যারা মাদ্রাসার ছাত্র যারা আছেন তাদের জন্য কিন্তু 2500 টাকা। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আর আপনাদের আগামীকালের রুটিনটা কিন্তু আজকে রাতে প্রোভাইড করা হবে। অলরেডি মনে হয় রুটিন দিয়ে দিছে আপনাদেরকে, কোনো টেনশন নেবেন না। আর ভর্তির জন্য সবসময় আপনারা যোগাযোগ করবেন, দেখেন 01939 96 46 এই নাম্বারে আপনারা সবসময় কল করবেন, ঠিক আছে। 01755072190 এই নম্বরগুলোতে, এটা বিকাশ নগদ সবই আছে, এগুলোতে আপনার টাকা পাঠায় আমাদের কি করবেন, টাকা পাঠিয়ে দিবেন। স্যার ঢাকা যাত্রাবাড়িতে কোনো ব্রাঞ্চ আছে? যাত্রাবাড়িতে আছে ভাইয়া, আছে 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 ঠিক আছে। তা আজ আপনারা আর বেশি জ্বালাবো না, আপনাদের অনেকক্ষণ ছিলেন আপনারা আমার সাথে, ঠিক আছে। সাদু স্যারের সাথে ছিলেন অনেক, ইনশাল্লাহ আবার দেখাবে আগামীকাল মমিনুল স্যারের সাথে ম্যাথ ক্লাসে, নাসির স্যারের সাথে দেখাবে বাংলা ক্লাসে আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জব মেডিসিনের সাথে থাকবেন, অলওয়েজ পড়াশোনা করবেন, মা বাবার দিকে খেয়াল রাখবেন, ভালো করে পড়াশোনা করবেন নিয়মিত, আড্ডাবাজি চলবে না, ফেসবুক চ্যাটিং চলবে না, প্রেম প্রীতি চলবে না, শুধুই পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। আল্লাহ হাফেজ।